সো আমরা ক্লাস শুরু করে দিই তাহলে, যেহেতু 6 বাজে। আচ্ছা, আজকে আমরা আসলে লেসন 1 এর লাস্ট 3টা টপিক করব। তার মধ্যে একটা টপিকই খুবই ইম্পর্টেন্ট, আর বাকি 2টা টপিক খুবই ছোট। তবে ছোট টপিকের একটা জিনিস আমি বলতে চাই যে প্রায় সব টপিক থেকে 2টা বা 3টা প্রশ্ন আসবেই, যে টপিকগুলো খুব ছোট সেগুলো থেকে। তাহলে আমরা ওইটাকে আসলে ওই চান্স অপরচুনিটিটাকে গ্র্যাব করতে হবে। কারণ ওখানে খুব ডিফিকাল্ট প্রশ্ন আসবে না, খুব সহজ প্রশ্ন আসবে যদি একটু করে ফেলি, এবং আমাদের জানা জিনিস, মানে জেনারেল ম্যানেজমেন্ট থেকে আমরা সেই বিষয়গুলো জানি। সো আজকে যে প্রথম 2টা টপিক করবো, একটা হচ্ছে ট্রেনিং নিয়ে। হ্যাঁ, আমার মনে হয় ফারহানা বোধহয় এইচআর এ আছেন, আপনার সাথে অনেক যাবে এটা, যে আমি কিভাবে ট্রেনিং এর প্ল্যান করবো, কিভাবে প্ল্যান করবো, ট্রেনিং এর মোডালিটি কি হতে পারে, এটা নিয়ে একটা টপিক আছে। সেকেন্ড টপিকটা হচ্ছে আমাদের ভার্চুয়াল টিম নিয়ে, ফুললি ভার্চুয়াল টিম নিয়ে। ভার্চুয়াল টিম নিয়ে শুরুতে আমরা কথা বলেছিলাম, বিল্ডের টিম যখন পড়িয়েছিলাম তখন কিন্তু টকড অ্যাবাউট ভার্চুয়াল টিম। সো এখানে আসলে ডেডিকেটেড একটা টপিক আছে ভার্চুয়াল টিম নিয়ে, তো সেখানে এটা আমরা দেখবো একটু রিপিটেশন অফ টপিকস। তবে এই 2টা টপিক থেকে কিন্তু মিনিমাম 3টা 6টা বা 5টা প্রশ্ন আসবে 2টা টপিক থেকে, এবং খুবই ইজি টপিক। সো আমরা এই 2টাকে টার্গেট করবো, আর লাস্টের টপিকটা আসলে বড় হবে, ওই টপিকটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট। পুরো লেসনের মধ্যে 2টা টপিক সবচেয়ে ইম্পর্টেন্ট, একটা হচ্ছে বিল্ড এ টিম, আর লাস্টের টপিকটা যেটা আমরা আজকে করবো, ভিজুয়াল স্টেটমেন্ট তৈরি করা এবং সবাইকে আসলে ফোকাস হওয়া। এটা হচ্ছে লাস্ট টপিকটা আমরা দেখব। সো আই এম শেয়ারিং মাই স্ক্রিন। স্লাইড, এবং এর মাঝখানে আমরা একটা ভিডিও দেখব। সবাইকে আমি একটা মোবাইল অ্যাপস ডাউনলোড করতে বলেছিলাম, ওটা কি সবাই করেছি? জি ভাই, করেছি। ঠিক আছে, তাহলে ওটা নিয়ে আমাদের একটা কাজ আছে, সেটা আমরা শেষে দেখব। সো আমার টপিক কি আজকে? হ্যাঁ, পাওয়ার পয়েন্ট দেখা হচ্ছে, স্লাইডস? জি ভাই, দেখা যায় ভাই। ওকে, অলরাইট। ট্রেন টিম মেম্বার্স এন্ড স্টেকহোল্ডার্স, এটা আসলে আমরা আসলে কি প্রথম টপিকটা পিপল নিয়ে। হ্যাঁ, তো এখানে 2টা ফ্যাক্টর, একটা হচ্ছে ট্রেনিং টিম মেম্বার্স, মানে হচ্ছে আমার কোর টিমের কি কি ট্রেনিং লাগবে সেটাকে আইডেন্টিফাই করা। তার মানে আমার কম্পিটেন্সি, আমি যে কাজের দায়িত্বটা নিলাম আমার টিম, সেটা করার জন্য আমার যদি কোনো কম্পিটেন্সি বা স্কিলের কোনো গ্যাপ থাকে, সেটা আমরা কিভাবে শিখবো। সো ট্রেনিং ওয়ান অফ দ্য ওয়ে, তাই না? তো সেই জন্য আমাদেরকে প্রথমে আইডেন্টিফাই করতে হবে, যেটা আমরা বাংলাদেশে একটা শব্দ ইউজ করি, টিএনএ। শব্দটা জানি সবাই, টিএনএ। টিএনএ বলি আমরা, ট্রেনিং নিডস অ্যানালাইসিস, তাই না? যে আমার অর্গানাইজেশনের বা আমার টিমের কি ট্রেনিং লাগবে সেই নিডস অ্যানালাইসিস করি আমরা, যেটাকে আমরা টিএনএ বলি, বা ট্রেনিং নিডস অ্যানালাইসিস। সো আপনি যখন আপনার টিম মেম্বার, স্পেশাল টিম মেম্বারদের যখন ট্রেনিং নিয়ে চিন্তা ভাবনা করবেন, তখন আসলে প্রথমে আইডেন্টিফাই করতে হবে যে কোথায় গ্যাপ আছে। স্পেশালি আপনি যে দায়িত্বটা নিয়েছেন বা আপনার টিম যে দায়িত্বটা নিয়েছে ওটা করার জন্য আমাদের কি কি স্কিল লাগবে, সেটা আমরা আইডেন্টিফাই করি, সেটা হচ্ছে ট্রেনিং নিডস অ্যানালাইসিস। আর স্টেক হোল্ডার মানে হচ্ছে যাদের জন্য আমরা কাজটা করতেছি, মেইনলি কাস্টমার বা স্টেক হোল্ডার, যাদেরকে আমরা ভেরিফাই দেবো। তো এবং অনেক প্রজেক্টে কিন্তু ট্রেনিং একটা বড় পার্ট থাকে, তো সেটার প্ল্যানিংটা করতে হবে। কারণ ট্রেনিং যদি আপনার ডিলেতে দেন, কোথাও একটা ডেলিভারি, ট্রেনিং কিন্তু একটা ডেলিভারি থাকে প্রজেক্টে। সো ওটাও যদি টাইম দিয়ে দেওয়া না হয়, তাহলে কিন্তু আপনার সবকিছু ডিলেড হবে, এবং সেটা আপনার ফাইন্যান্সিয়াল ইয়াতেও প্রবলেম সৃষ্টি করবে। সো লেটস গো ইনসাইড। সো দেখেন, ডেলিভারেবলস এন্ড টুলস, ট্রেনিং এন্ড মেন্টরিং প্ল্যান করতে হবে আমাদের, যার মধ্যে একটা পার্ট হচ্ছে ট্রেনিং নিডস অ্যানালাইসিস। তারপর ট্রেনিং এর কস্ট এস্টিমেট করতে হবে, কারণ এই এস্টিমেটটা আপনার বাজেটে চলে যাবে। আর একটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, সেটা হচ্ছে যে আমরা অনেক সময়, মানে সরকারি প্রজেক্টে নরমালি এটা হয় না, কিন্তু প্রাইভেট সেক্টরে অনেক সময় হয় কি, মানে আমরা কাজ নিয়ে এত ফোকাস থাকি যে আমার আমার টিমের ডেভেলপমেন্ট নিয়ে আমরা খুব একটা ফোকাস থাকি না। হ্যাঁ, এবং হয়তো অনেক অর্গানাইজেশন টিমের ডেভেলপমেন্টে খুব একটা হেল্প করে না। যেমন আমি এখানে অনেকে ওয়ালটনের কেউ আছেন, মানে আমি গতকাল একটা ওয়ালটনের একটা পুরো ওয়ালটনের একটা যারা কম্প্রেসার নিয়ে কাজ করে তাদের একটা ট্রেনিং নিচ্ছি আমি। তো তারা নিজেরা ইন্ডিভিজুয়াল নিজেদের টাকায় করছে। আরো একটা টিমের মধ্যে আমার ওয়ালটনের 2-3টা ছেলে আছে, তো সবাই আসলে নিজের টাকায় ট্রেনিং করছে। ওরা বলতেছে যে আসলে আমাদের অর্গানাইজেশন খুব একটা সাপোর্ট করে না ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট। আবার দেখেন অনেক অর্গানাইজেশন, যেমন আমরা জানি রবি, হ্যাঁ, তারপরে গ্রামীণ ফোন খুব ভালো অবস্থায় ছিল, গ্রামীণ ফোন, তারপরে অ্যাক্সেঞ্চার,
এরা কিন্তু ট্রেনিং এ প্রচুর ইনভেস্ট করতো আর কি, ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে। কারণ ট্রেনিং এন্ড ডেভেলপমেন্ট করা মানে কি, আসলে টিম গ্রো করা মানে আসলে অর্গানাইজেশন গ্রো করা, ঠিক আছে? এটা কোনো বিকল্প নেই, আপনার টিম যদি গ্রো না করে অর্গানাইজেশন গ্রো করবে না। সো কস্টটা এস্টিমেট করা, এই জন্য আমি যেটা বলতেছিলাম প্রাইভেট সেক্টরের জন্য আপনি যাতে ট্রেনিং প্রজেক্টের শুরুর মধ্যেই যাতে শুরুতেই যাতে আপনি কস্ট এস্টিমেট করে ফেলতে পারেন এবং সেটা যাতে প্রজেক্টের বাজেটে চলে যায়, তাহলে আপনি ইজিলি এটাকে কন্ট্যাক্ট করতে পারবেন। আর যদি পরে চান প্রজেক্ট শুরু হওয়ার পরে, তাহলে কোনো বাজেট পাবেন না। সো দ্যাটস ওয়াই আপনাকে ওটা অ্যানালাইসিস করে চালাকি করে ওটাকে মানে ইনক্লুড করে নিতে হবে। দেন ট্রেনিং অ্যাসেসমেন্ট, ওই যে নিডস অ্যাসেসমেন্ট বলতেছিলাম, সার্টিফিকেশন একটা অনেক বড় ফ্যাক্টর এখন, তাই না? যেমন আমরা যে পিএমপি ট্রেনিং করছি এটা কিন্তু প্রফেশনাল সার্টিফিকেশনের জন্য করছি। তাহলে আমরা তো জানি যে একাডেমিক সার্টিফিকেশন আমাদের সবারই আছে, কিন্তু আসলে প্রফেশনাল সার্টিফিকেশন আমাদেরকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে, তাই না? এবং প্রফেশনাল সার্টিফিকেশন দেখবেন যারা অনেকে এখানে বাইরেও আছেন, যে আমাদের নিজেদের লোকাল সার্টিফিকেশন মানে একাডেমিক সার্টিফিকেশন বাইরে না যত ভ্যালু, অনেক সময় প্রফেশনাল সার্টিফিকেশন তার চেয়ে বেশি ভ্যালু ক্যারি করে দেখা যায়। যেমন পিএমআই সার্টিফিকেশন, এটা আপনি গ্লোবালি যে কোনো জায়গায় পোর্টেবল, না যে কোনো জায়গায় আপনি ইউজ করতে পারবেন। এটার জন্য আপনার অ্যানালাইসিস করতে হবে না, হ্যাঁ? ডাব্লিউএস বা কাদের যে আছে না, অ্যানালাইসিস করার দরকার নেই, এভরিওয়ান নোজ অ্যাবাউট ইট। অলরাইট, সো ট্রেনিং গ্যাপ অ্যানালাইসিস, যেটাকে আমি ট্রেনিং মিস অ্যানালাইসিস করছিলাম। ট্রেনিং মেইন ট্রেনিংটা কন্ডাক্ট করা, পেয়ারিং এন্ড মেন্টরিং। সো এই পেয়ারিং এবং মেন্টরিং আমরা কিন্তু ইউজ করি, তাই না? পেয়ারিং শব্দটা মানে কি, দুজন মিলে একজনের সাথে আরেকজনকে আমরা ট্যাগ করে দিই। কিংবা পেয়ারিং বলতে এখানে কাস্টমার এবং ডেভেলপমেন্ট টিম দুজনে হতে পারে, যারা আমি যখন ডেভেলপ করেছি আমি আমার স্টেক হোল্ডারকে শিখাচ্ছি পেয়ারিং করে দুজন মিলে। আর মেন্টরিংটা আরেকটু ডিফারেন্ট। মেন্টরিং হচ্ছে এক্সপিরিয়েন্স একজন যিনি আসলে জানেন মেন্টর হিসেবে কাজ করতে পারেন, উনি একজন লেস এক্সপিরিয়েন্সের সাথে এক হয়ে আমরা মানে অ্যাজ এ গ্রুপ অথবা দুইজন হতে পারে বা আরো গ্রুপ হতে পারে, যখন আমরা মেন্টর এবং মেন্টি একটা রিলেশনশিপ তৈরি করি, মেন্টর এবং মেন্টি। এবং এটা আসলে অর্গানাইজেশন নিজেও তৈরি করে দিতে পারে, কিংবা দেখবেন যে প্রফেশনালি আমরা অনেক সময় যাদেরকে পছন্দ করি অ্যাজ এ প্রফেশনাল গুরু মনে করি, বা আমার বড় ভাই বা আমার পিয়ার্স, তাদের সাথে কিন্তু আমরা মেন্টরিং নেই বিভিন্ন ব্যাপারে। তো সেই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এই যে আমরা পরের একটা টপিকও করবো হচ্ছে মেন্টরিং এবং কোচিং এবং মেন্টরিং নিয়ে, এখানেও আছে। সো এই দুইটা ফ্যাক্টর, শুধু ট্রেনিং না, ট্রেনিং তো আসলে একটা কি বলবো, একটা মানে অনেক স্ট্রাকচার একটা ওয়ে, কিন্তু আমরা আসলে মেন্টরিং এবং কোচিং করাতে পারি। যেটা কোচিং জিনিসটা আসলে খেলার থেকে আসছে, না? খেলায় যে আমরা কোচিং করাই, তাই না? সে কোচিং শব্দটা, কোচিং যে করায় তাকে আমরা কোচ বলি, আর যিনি কোচিং করেন তাকে আমরা কি বলি, যাকে কোচিং করানো হয়? যেমন মেন্টর আমরা বলতেছি মেন্টি, আর কোচিং, তাহলে যে কোচ যাকে আমি কোচিং করাবো তাকে কি বলবো আমরা? একটু টার্মটা আছে কোচি, যে যাকে আমি কোচ করাবো। সো কোচিং এর, ট্রেনিং এর আর কোচিং এর মধ্যে পার্থক্য আছে। ট্রেনিং আসলে যিনি নেন তিনি আসলে মানে ওই বিষয়ে সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, এবং উনি মোস্ট প্রবলি ওই ব্যাপারে অনেক ভালো, এই জন্য আমরা তাকে শিখতে যাচ্ছি। কোচ কিন্তু এরকম না যে সবসময় যে প্লেয়ারকে সে কোচ করতেছে, কোচই তার চেয়ে কোচ ভালো বা বেস্ট, এটা কিন্তু না। এটাকে আমরা বুঝতে পারলাম। আমরা জানি যে ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য ফেমাস ফুটবল কোচ হচ্ছে মরিনহো, হোসে মরিনহো। উনি কি তার ফুটবল ক্যারিয়ারে বেস্ট প্লেয়ার ছিলেন লাইক মেসি আর রোনালদো? রোনালদো ছিলেন না, কিন্তু কিন্তু হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট কোচেস। সো কোচ আসলে মানে প্রবলেম যে সলভ করে, সেটা আসলে প্রবলেমটা যে যাকে প্রবলেমটা সলভ করানো হয় কোচই, সেই আসলে প্রবলেমটা নিজে সলভ করে। সে শুধু ইয়া করে, ফাইন্ড আউট করে, যে তুমি নিজেই ফাইন্ড আউট করো যে তোমার আসলে প্রবলেমটা কোথায়। সে বিভিন্ন জিনিস পয়েন্ট আউট করে এবং তাকে উদ্বুদ্ধ করে আর কি, যাতে নিজেই সে সলভ করে। মেসি বা রোনালদো তার মধ্যে প্ল্যান নাই, কিন্তু তাকেও কিন্তু কোচ করাচ্ছে, কোচিং করানো হচ্ছে। আচ্ছা, সো ট্রেনিং এন্ড কোচিং আমরা দেখবো এই টপিকে। সো ট্রেনিং ডেফিনেশন একা দেওয়ার হয়েছে আর কি, ট্রেনিং ফোকাসেস অন বিল্ডিং ইন্ডিভিজুয়াল স্কিলস ফর ইউজ ইন দ্য প্রেজেন্ট। তার মানে হচ্ছে যেটা বললাম, আমার টিমে যে স্কিলের গ্যাপ আমাদের কাজ করার জন্য, সেইটার জন্য আমরা ট্রেনিং দেব। আর কোচিং হচ্ছে
develop well-rounded individuals through long-term professional relationships between novice and experienced employees. এবং এটা well-rounded individuals, হ্যাঁ, শুধু একটা দিক না বা একটা স্কিল না, তাকে অ্যাজ এ প্রফেশনাল কিভাবে গ্রো করতে হবে, গ্রুম করতে হবে, সেটা আসলে কোচ করায়। মানে শুধু ব্যাটিং জানলেই হবে না, বোলিং জানলেও হবে না, আপনাকে অ্যাজ এ প্লেয়ার, অ্যাজ এ টিম প্লেয়ার কিভাবে টিমের মধ্যে খেলতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যেটা একটা কোচের দায়িত্ব। আচ্ছা, এবার আসতেছি আমরা ট্রেনিং এন্ড কোচিং প্ল্যান। তাহলে আমাদেরকে আসলে প্ল্যান করতে হবে শিডিউল ট্রেনিং ক্লোজ টু দ্য টাইম অফ সলিউশন ইমপ্লিমেন্টেশন, স্পেশালি যখন স্টেক হোল্ডারকে নিয়ে আমরা কাজ করব, তখন যখন ইমপ্লিমেন্ট করবো তার আগে অবশ্যই যাতে ট্রেনিংটা হয়। আর এটা যদি না করি তাহলে কিন্তু আমাদের পুরো ডেভেলপমেন্টটাই ডিলে হয়ে যাবে। তারপরে যেটা বলেছিলাম যে আমাদের গ্যাপ অ্যানালাইসিস করতে হবে। আমাদের টিমের যখন আমরা কি ধরনের ট্রেনিং দেবো, তাদের স্কিল, নলেজ এবং অ্যাট্রিবিউটস, আরো বিভিন্ন অ্যাট্রিবিউট হতে পারে যেগুলো আমরা আইডেন্টিফাই করি, তারপর ট্রেনিং এর প্ল্যান করবো। সো এটা ট্রেনিং প্ল্যানের সময় আমাদের করতে হবে। তারপর আপ স্কিলিং শব্দটা আমরা অনেক জানি, শুনি এখন, তাই না? কি আপ স্কিলিং, তারপরে রি স্কিলিং, আর একটা শব্দ আছে আনস্কিলিং, নাকি বলে এটাকে? লার্ন, আনলার্ন, অ্যাগেন লার্ন, তাই না? আমরা কিন্তু ওই যে শেখার সময় যদি আমরা নিজেরা আনলার্ন করতে না পারি, মানে একদম ফ্রেশ মাইন্ড রাখতে না পারি, তাহলে কিন্তু শেখাটা টাফ হয়ে যায়। ওই জন্য আমরা কয়েকটা শব্দ আজকাল খুব ইউজ হয়, লার্ন, আনলার্ন, অ্যাগেন লার্ন। আবার বলি আমরা স্কিলিং, আপ স্কিলিং, রি স্কিলিং। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে কনসিডার আপ স্কিলিং অর সার্টিফিকেশন ফর টিম মেম্বার্স, দিস আলটিমেটলি বেনিফিটস দ্য প্রজেক্ট, রাইট? এটা অনেক অর্গানাইজেশন আসলে ফিল করে না। 4 হচ্ছে প্ল্যান ফর এ সুইটেবল ডাইভার্সিটি অফ ট্রেনিং এন্ড কোচিং অফারিংস। এটা মানে কি? ডাইভার্সিটি মানে আসলে তো নানান ভাবে ট্রেনিং দেওয়া যায়, যেমন ক্লাস ট্রেনিং দেওয়া যায়, তারপরে ভার্চুয়াল ট্রেনিং দেওয়া যায়, ইনস্ট্রাক্টর লেড, তারপরে সেলফ বেস ট্রেনিং, নানান ধরনের ট্রেনিং পাওয়া যায়। তো কোন ট্রেনিংটা আপনার অর্গানাইজেশনের জন্য, আপনার টিমের জন্য সুইটেবল এবং আপনার স্টেকহোল্ডারের জন্য সুইটেবল, সেটাকে আইডেন্টিফাই করতে হবে। এটা নিয়ে আমরা ডিটেইল সামনে একটা স্লাইডে পাবো। ওকে, সো টি শেপ স্কিল মনে আছে তো, তাই না? আমরা পড়েছিলাম কিন্তু যে টি শেপ, রাইট? যেটা হচ্ছে ব্রেডথ অফ নলেজ আর এটা হচ্ছে ডেপথ অফ নলেজ। সো দেখেন ওই জিনিসগুলো কিন্তু আমরা ইউজ করতেছি। আজকে আমরা আরো অনেক কিছু ইউজ করতে চাই। সো এই যে আইডেন্টিফাই করা রিকোয়ার্ড কম্পিটেন্সি, স্কিলস বা এনি আদার নলেজ গ্যাপ, সেটাকে আইডেন্টিফাই করা হচ্ছে আপনার একটা বড় কাজ। দেন হচ্ছে এলিমেন্টস অফ ট্রেনিং। এটা আসলে বিভিন্ন ট্রেনিং এর মডালিটি আমরা বলতেছিলাম যে নানান ভাবে কিন্তু ট্রেনিং দেওয়া যায়। আপনাকে এখন ফাইন্ড আউট করতে হবে আপনার সিচুয়েশনে, আপনার টিমের জন্য, আপনার প্রজেক্টের জন্য কোনটা বেস্ট। ঠিক আছে? যেমন আমাদের এখন চাইলেও আমরা ক্লাসরুম ট্রেনিং করতে পারছি না, তাই না? এটা সবচেয়ে বেস্ট ছিল। কেন বেস্ট? কারণ হচ্ছে ক্লাসরুম ট্রেনিং আসলে মানে ব্যান্ড অফ কমিউনিকেশন সেটা অনেক হাই থাকে। সো আমরা ইজিলি ইন্টারঅ্যাক্ট করতে পারি, ইজিলি কমিউনিকেট করতে পারি। সো এটা একটা মোড যেটা সবচেয়ে ইফেক্টিভ। তারপর হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, তার মানে এটাও ইনস্ট্রাক্টর লেড কিন্তু ভার্চুয়াল ক্লাসরুম। যেমন আমরা এখন যেটা করতেছি ডাইরেক্টলি ইনস্ট্রাক্টর লেড কিন্তু ভার্চুয়ালি করতেছি আমরা ক্লাসটা, ক্লাসরুম বাট ভার্চুয়াল। আর একটা সেলফ বেসড রিলার্নিং, তার মানে ইনস্ট্রাক্টর ইজ নট প্রেজেন্ট। আগেরই রেকর্ডেড কোন একটা কোর্স আছে, সেটা আমরা জাস্ট শুনছি বা দেখছি বা প্র্যাকটিস করছি, যেটা ইউটিউবে আমরা প্রচুর করি, লিঙ্কডইন লার্নিং এ করি, ইউডিমিতে করি, লিন্ডা ছিল আগে, লিন্ডাটাই এখন লিঙ্কডইন লার্নিং। সো এরকম নানান ধরনের প্ল্যাটফর্ম আছে যেটা আমরা ইউজ করি। তারপর হচ্ছে ডকুমেন্ট রিভিউ। নর্মাল লার্নিং এর জন্য আমরা অনেক সময় ডকুমেন্ট রিভিউ করে শিখতে পারি না, তাই না? আমরা তো বই পড়ে তারপরে ডকুমেন্ট পড়ে কিন্তু আমরা শিখে যাই। ইন্টারঅ্যাক্টিভ সিমুলেশনস, এটাও কিন্তু আমরা ইউজ করি। এখন কিন্তু বাচ্চাদের শেখানো শুরু করে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং, তারপরে ডাক্তারদের শেখানো আমরা কিন্তু সিমুলেশন ইউজ করি। ঠিক আছে? প্র্যাকটিক্যালি না করে আমরা সিমুলেশন, যেহেতু এখন আইটি টেকনোলজি অনেক ভর্তি হয়ে গেছে, আমরা কিন্তু বিভিন্ন সিমুলেশন ইউজ করি। তারপরে আরেকটা ইফেক্টিভ, ভেরি ইফেক্টিভ টুল হচ্ছে অন দ্য জব ট্রেনিং। আপনি চাকরিতে যে শিখবেন মানে হ্যান্ডস অন, সেটা আসলে ওয়ান অফ দ্য বেস্ট লার্নিং স্কোপ আর কি। আমাদের বাংলাদেশে আমি বলতে পারি যে আমরা আসলে দেখা যায় ট্রেনিং ডেভেলপমেন্টে খুব একটা আমরা ইনভেস্ট করতে চাই না। তা আমাদের নতুন যারা আসলে জয়েন করে, হ্যাঁ, তাদের কিন্তু শেখার এক সবচেয়ে বেশি ওয়ে হচ্ছে আসলে অন দ্য জব ট্রেনিং। আপনি কাজ করতে করতে শিখবেন, আপনার টিমমেটের সাথে, পিয়ারের সাথে, সিনিয়রদের সাথে কাজ করে আপনি শিখবেন।
সো দ্যাট ইজ নট ব্যাড, কিন্তু আমরা আসলে টাইম দিতে মানে টাকা খরচ করতে চাই না। ট্রেনিং অপশনস, যে এটা যে আমরা বুঝে গেছি যে আসলে ভার্চুয়াল ইনস্ট্রাক্টর ট্রেনিং কি, সেলফ টেস্ট লার্নিং কি, ডকুমেন্ট রিভিউস, তো ওটা নিয়ে আসলে কিছু ডেসক্রিপশন এখানে দেওয়া আছে। আমার মনে হয় আপনাদের কোনো প্রশ্ন নাই এখানে। এরপর হচ্ছে ট্রেনিং কস্ট এন্ড শিডিউল। ট্রেনিং যে আমরা দেবো, অবশ্যই যে বলছিলাম যে অ্যাজ পার্ট অফ দ্য প্রজেক্ট বাজেট যাতে আপনি ইনক্লুড করে ফেলেন, নাহলে কিন্তু পরে চাইলেও পাওয়া যাবে না। ঠিক আছে, কেউ বাজেট দিবেন। এই জন্য দেখবেন গভর্নমেন্টের লোকজন মানে তারা কি বিদেশে যাবে, হ্যাঁ, এখন আসলে দেখা যায় তারা আসলে মানে এশিয়ান কোনো দেশে ট্রেনিং করতে চায় না, ইউরোপিয়ান বা আমেরিকান বা নর্থ আমেরিকা এইসব জায়গায় যেতে চায়। কারণ কি এইসব দেশ আসলে ঘোরা শেষ হয়ে গেছে আমাদের। তো যাই করেন না কেন, এটা আপনি ইনক্লুড যদি করেন কোনো ব্যাপার না, ডিপিপিতে আপনার সাইন হয়ে গেলে গভর্নমেন্টের, আপনি এটা করতে পারবেন ইজিলি। সো প্রাইভেট সেক্টর সেম, যদি এটা মিস করেন তাহলে কিন্তু পরে আপনি কোনো টাকা অ্যারেঞ্জ করতে পারবেন না। আমার মনে আছে যে আমি প্রায় $2.5 মিলিয়ন একটা প্রজেক্ট করতেছিলাম, মানে 2000 এটা কত 8-9 দিকে। তো তখন আমি একটা প্ল্যান করে রাখছিলাম যে আমি প্রজেক্ট শেষে সবাইকে নিয়ে আমি ইয়া করবো, বাফেট একটা লাঞ্চ বা ডিনার করবো, পুরো সব স্টেক হোল্ডারকে নিয়ে, আমার টিমকে নিয়ে এবং ভেন্ডরদেরকে নিয়ে। এই জন্য কিছু টাকা আমি প্রথমেই প্ল্যানিং এর মধ্যে রেখে আগেই সরাই রাখছিলাম। তো ওইটা আমি কিন্তু এক্সিকিউট করতে পারছিলাম, কিন্তু আমি শিওর যে ওই টাকাটা যে আমি পরে চাইতাম, যে প্রজেক্টটা খুব সাকসেসফুল হয়েছে, ম্যানেজমেন্টকে যদি চাইতাম যে আমাকে 50,000 টাকা দেন, তারা কখনোই দিত না সেই টাকাটা। সো এই কাজটা কিন্তু আপনাকে করতে হবে, ঠিক আছে? ট্রেনিং এর প্ল্যান করে ফেলতে হবে, কত কস্ট লাগবে সেটা আপনি হিসাব করে অ্যাড করে ফেলবেন। আর শিডিউলটাও তৈরি করতে হবে, কখন ট্রেনিং লাগবে আপনার টিমের, হ্যাঁ, সেটাও কিন্তু প্ল্যান করে ফেলতে হবে, এবং স্টেক হোল্ডারদেরও শিডিউলিং করতে হবে ট্রেনিং এর। প্যারিং এন্ড কোচিং বোধ হয় আমরা অলরেডি বুঝে গিয়েছি যে কাস্টমার, এটা এখানে একটু বলেছে যে আমরা আসলে অর্গানাইজেশন অনেক সময় প্যারিং করি, এবং এটা অনেক সময় কিন্তু জব শ্যাডোইং এটাও বলি আমরা। কাস্টমার স্টেক হোল্ডার টুগেদার রিএনফোর্সেস দ্য লার্নিং থ্রু কোলাবোরেশন। সো এটাও হতে পারে কাস্টমার এবং স্টেক হোল্ডার মিলে ট্রেনিং দেওয়া। আর আমরা কোচিং এর যে ব্যাপারটা বললাম, এটা একটা লং টার্ম অ্যাপ্রোচ, এবং আমরা আসলে এক্সপিরিয়েন্সের সাথে লেস এক্সপিরিয়েন্সের লোকজনকে আমরা ট্যাগ করি কোচিং এ। সো এটার কিন্তু অনেক টার্গেট আছে, শুধু শেখানো টার্গেট না, কিন্তু দেখেন ফস্টার্স টিম বিল্ডিং এন্ড কোলাবোরেটিভ এনভায়রনমেন্ট। ঠিক আছে, রিলেশনশিপস ওয়ান অফ দ্য মেইন থিং। আমরা সবাই জানি কোথায় যে রিলেশনশিপ এমন একটা জিনিস, তাই না, যেটার দ্বারা কিন্তু আপনি বড় বড় কাজ করে নিতে পারবেন যার সাথে আপনার ভালো রিলেশনশিপ আছে। আর যদি না থাকে তাহলে কিন্তু আপনি সহজে কোনো কাজ করতে পারবেন না। সো আমরা কিন্তু এটাও শিখেছিলাম যে লিডার্স, তারা কিন্তু ফোকাস অন হোয়াট, রিলেশনশিপ, তাই না, না নট অর্ডারিং করা, আমার জন্য তোমরা কাজ করো এসব না, কিন্তু রিলেশনশিপ সে এমন বিল্ড আপ করে যার কারণে কিন্তু সে এই কাজটা করে। বুঝতে পারছেন? যে আমাদের একজন বলতেন যে তোমার যদি কারোর সাথে রিলেশনশিপ থাকে এবং স্ট্রং রিলেশনশিপ থাকে, স্ট্রং ভালোবাসার লিঙ্ক থাকে, তাহলে তুমি যদি তার গলাও কেটে ফেলো, তাহলে সে মানে হাসি মুখে গলার কাটাকে সহ্য করবে আর কি। সার্টিফিকেশন নিয়ে আসি আমরা, যে সার্টিফিকেশন কিন্তু একটা পোর্টেবল এন্ড ভেরি মাচ ভ্যালুয়েবল নাওএডেজ। শুধু একাডেমিক সার্টিফিকেশন দিয়ে হচ্ছে না, অনেক সময় ইভেন আপনারা হয়তো অনেকে জানেন যে গভর্নমেন্টের অনেক প্রজেক্টে যখন বিড করতে হয়, তখন তারা বলে দেয় যে প্রজেক্ট ম্যানেজার বা এই যারা টিমের মধ্যে কাজ করবে তাদের এই ধরনের সার্টিফিকেশন থাকতে হবে। ইভেন গভর্নমেন্ট বাংলাদেশ ব্যাংকের একটা রেগুলেশন আছে যে সব ব্যাংকে সিসা সার্টিফাইড লোকজন থাকতে হবে, হ্যাঁ, ইনফরমেশন অডিটর থাকতে হবে যারা সিসা সার্টিফাইড বা CISSP সার্টিফাইড। সো দিস আর কামিং, হ্যাঁ, কারণ এগুলো আসলে প্রফেশনাল সার্টিফিকেশন, যেটা আসলে আপনাকে প্রমাণ করে যে আপনি ওই ব্যাপারে আসলে দক্ষ, আপনার নলেজ আছে, এবং আপনি ওটা আপনার নলেজ এবং স্কিল আছে, এবং ইউ নো হাউ টু অ্যাপ্লাই দ্যাট। সো এই জিনিসগুলো কিন্তু করে নেবেন। যে আমরা একটা প্রজেক্টে কাজ করেছি যেখানে ইকোনমিক কমিশন ডিভিশনের 120 জনকে আমরা PMP ট্রেনিং দিয়েছিলাম, হ্যাঁ, এবং এই প্রজেক্টটাতে শুধু ট্রেনিং এর বাজেট ওরা ধরে নেয়, ওরা ধরেছিল যে যারা পরীক্ষা দিবে সেই পরীক্ষার ফি $555, সেটাও তারা কিন্তু ইনক্লুসিভ রেখেছিল। ঠিক আছে, গভর্নমেন্ট থেকে চিন্তা করেন। সো এই যে এই প্ল্যানগুলো করা কিন্তু ইম্পসিবল না, কিন্তু যদি একটু মানে ভিশন রাখেন তাহলে ইউ ক্যান ডু ইট অলসো ইন দ্য প্রাইভেট সেক্টরস। আমি যখন রবিতে ছিলাম তখনও কিন্তু রবিতেও ছিল যে কেউ যদি PMP পরীক্ষা দেয়, শুরুতে তাকে টাকা দেওয়া হবে না, কিন্তু যদি সে পাস করে তাহলে সে ক্লেম করলে তাকে টাকা দেওয়া হবে। সো এগুলো কিন্তু আমরা ইচ্ছা করলে এই পলিসিগুলো তৈরি করতে পারি যদি আমরা একটু ইনিশিয়েটিভ নিই।
আমরা জানি যে মানে সিএপিএম হচ্ছে পিএমআই এর একটা সার্টিফিকেশন, যেটা আসলে স্টুডেন্টদের জন্য যাদের এক্সপিরিয়েন্স কম, পিএমপি যেটার জন্য আমরা ফোকাস, সিনিয়রদের জন্য পিজিএমপি প্রোগ্রাম ম্যানেজমেন্ট প্রফেশনাল সার্টিফিকেশন, অ্যাজাইল এর জন্য হচ্ছে এসিপি। অলরাইট, আচ্ছা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে, হ্যাঁ বলেন রাজু। এই আজাইল সার্টিফিকেশন যেটা, এটা কি আমরা যে আগে তো এখানে পিএমপি সাথে অ্যাড ছিল না আজাইল, এখন যে আজাইলটা অ্যাড হয়েছে এটাই কি ওটার সমান, না এর চেয়ে আরো বেশি করে ওখানে আজাইল সার্টিফিকেশনে বলি? ওখানে আরো বেশি অনেক টপিক আছে আর কি, ওখানে আরো ডিটেইল, কারণ ওটা ফোকাস অন অ্যাজাইল। এখানে যেমন মিক্সচার আছে, ওখানে এটা আসলে ফুললি ফোকাস অন অ্যাজাইল। সিলেবাসটা অনেক বড় আর কি ওটা। এবং ওখানে আসলে আপনার অ্যাজাইলের যতগুলো ফ্রেমওয়ার্ক আছে, মোটামুটি মার্কেটের সবচেয়ে ডমিনেটিং ফ্রেমওয়ার্ক, সবগুলো নিয়ে আসলে ওখানে আলোচনা আছে। সো আচ্ছা, এখন আমরা বলতেছি যে বেসলাইন, এই জিনিসটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। যারা ট্রেনিং নিয়ে কাজ করছি তারা জানি যে আসলে আমি ট্রেনিং দেবো, তারা আমার তো আসলে বেসলাইন স্টাডি বা বেসলাইন দেখা দরকার যে আমার এখন টিমের স্কিল লেভেল কোথায় আছে, হ্যাঁ, এবং সেটা অ্যাসেস করার পরে আমরা একটা জানতে পারলাম যে আমাদের এখন বর্তমান স্ট্যাটাস এইটা। এখন ট্রেনিং দেওয়ার পরে আমরা আসলে কোন স্ট্যাটাসে পৌঁছবো সেটা যাতে আমরা মেজার করতে পারি, এই জন্য আমরা বেসলাইন অ্যাসেসমেন্টটা করি। তারপরে আবার শেষে গিয়ে আবার আমরা অ্যাসেসমেন্ট করে দেখি যে আসলে যে স্কিলটা শেখানোর জন্য ট্রেনিং দেওয়া হলো আসলে কি সেই স্কিলটা সে শিখলো কিনা। ঠিক আছে, সে থেকে আমরা বলতেছি যে ট্রেনিং এর শুরুতে অনেক জায়গায় দেখবেন যে আমরা কি করি, প্রি অ্যাসেসমেন্ট হয়, আবার শেষে গিয়ে আমরা আবার অ্যাসেসমেন্ট করি, দেখতে চাই যে এর মধ্যে সে আসলে শিখে ওটা শিখতে পারছে কিনা। আমরা যে বাচ্চাদের স্কুলে সারা বছর পড়ানো হয়, লাস্টে গিয়ে পরীক্ষা কেন নেওয়া হয়, অ্যাসেস করে দেখা হয় যে সে আসলে যা শেখানো হলো শুরুতে যে অবস্থায় শেষ ছিল তার চেয়ে সে ইমপ্রুভ করছে কিনা। সেইটা সব ট্রেনিং এর জন্য খুবই ইম্পর্টেন্ট। যে আপনারা ট্রেনিং করতেছেন এখানে, আপনার ট্রেনিং এর শেষেও কিন্তু আপনারা নিজেরা ফিডব্যাক দিতে পারবেন আমার এগেইনস্টে একদম ডাইরেক্ট পিএমআই এর ওয়েবসাইটে। তো সেটার জন্য আসলে যে আপনাদের কেনা দরকার ছিল, যেটা সবাই কিনছেন কিনা, যে স্টুডেন্ট ম্যাটেরিয়াল যেটা লাইসেন্স কন্টেন্ট $39 দিয়ে যদি পিএমআই থেকে কিনতেন, তাহলে ওখানে একটা ফিডব্যাকের ছিল, যেখানে ইউ ক্যান সিলেক্ট মি এন্ড ইউ ক্যান অলসো give feedback on me against me, বুঝছেন? ওকে, এনশিওর ট্রেনিং অকার্স মানে শুধু প্ল্যান করলাম, টাকা করলাম, পরে কেউ ট্রেনিং করলো না, করা হলো না, এটা একটা বড় চ্যালেঞ্জ কিন্তু, জানেন তো না? আমরা অনেকে সবাই ট্রেনিং এর জন্য খুব লাফাঝাপা করি, পরে যখন ট্রেনিং হয় এটা এই যে আমাদের ক্লাসও দেখেন অনেকে কিন্তু পাচ্ছি না আমরা ক্লাসে, সো এরকম হয় কিন্তু। বলে এটা আপনার একটা দায়িত্ব এনশিওর করা, যাতে যাদেরকে আপনি টার্গেট করে ট্রেনিংটা নিয়েছেন তারা যাতে অবশ্যই পার্টিসিপেট করে ট্রেনিং। এই ব্যাপারে একটা বলে রাখি, অনেক অর্গানাইজেশন, অনেক ভালো অর্গানাইজেশন কি করে, তারা কিন্তু যেমন গভর্নমেন্টে এখন একটা রুলস আছে যে আপনার সবাইকে 60 আওয়ার্স ইয়ারলি ট্রেনিং নিতে হবে, 60 থেকে 80 আওয়ার্স। অনেক প্রাইভেট সেক্টরও আছে যে আপনাকে 80 আওয়ার্স ট্রেনিং নিতে হবে বা 60 আওয়ার্স ট্রেনিং নিতে হবে ইন্ডিভিজুয়াল এভরিওয়ান। এবং আপনি ধরেন আপনি একটা টিমের লিডার, টিম লিড, টিএল, ঠিক আছে, আর আপনার নিচে আরো 5 জন লোকজন আছে, 5 এখন এই যে ট্রেনিংটা 60 আওয়ার্স, সবাই 60 আওয়ার্স ট্রেনিং পেয়েছে কিনা এটা যদি আপনি এনশিওর না করেন, তাহলে কেপিআই তে বছর শেষে গিয়ে আপনার মার্ক কাটা হবে, বিকজ আপনি আপনার লোকজনকে ট্রেন আপ করেন না। ঠিক আছে, সেই সব যদি অ্যাপ্লাই করেন পলিসি, তাহলে দেখবেন যে আসলে সবাই ট্রেনিং নিবে আর কি। অলরাইট, সো উই আর ডান উইথ দ্যাট টপিক। নাও আমরা নেক্সট টপিকে যাচ্ছি, এনগেজ এন্ড সাপোর্ট ভার্চুয়াল টিমস। সো এই টপিক নিয়ে কিন্তু আমরা আগেও আলোচনা করেছিলাম যে ভার্চুয়াল টিম খুবই ইম্পর্টেন্ট, এবং এখন কোভিডে তো আমরা বুঝতেই পারছি যে কিভাবে ওয়ার্ল্ড মানে ভার্চুয়ালি রানিং, অ্যাকচুয়ালি লিটারালি হোল ওয়ার্ল্ড ইজ রানিং ভার্চুয়ালি। সো যখনই আমরা ভার্চুয়াল টিম নিয়ে কথা বলবো তখন আসলে আমাদের একটা বড় ফ্যাক্টর হয় কোলাবোরেশন টেকনোলজি। যদি একটা মাইন্ডসেট ঠিক রাখতে হবে, সেটা স্টুডেন্ট ম্যানুয়ালে পাবেন, এখানে একটা স্লাইডেও আমি দেখাবো যে আসলে কোলাবোরেশন টেকনোলজি কি ইউজ করবো আমরা কমিউনিকেট করার জন্য। তার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আসলে আগে টিম চার্টার তৈরি করা, প্ল্যান তৈরি করা, যে কখন আমরা মিটিং করব, তারপরে আমরা মানে যে কাজগুলো করতেছি সেটা কিভাবে ট্রান্সপারেন্ট থাকবে, আমরা শেয়ার্ড কানবান বোর্ড ইউজ করতে পারি বা শেয়ার্ড ক্যালেন্ডার ইউজ করতে পারি, এইসব জিনিসগুলো কখন ইউজ করা হবে, কখন মিটিং হবে টিমে। তো সেই প্ল্যানিং গুলা টিম চার্টারে লেখা, টিম নর্মস এর মধ্যে সেট করা, যেটা আমরা টিম চার্টারের সময় করেছিলাম, সেগুলা সেট করার
প্রথম প্রায়োরিটি পাবে, তারপর আসলে টেকনোলজি সিলেক্ট করবে। আচ্ছা, এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট, ভার্চুয়াল টিম ঠিকমতো এনগেজ আছে কিনা, ঠিকমতো কাজ করছে কিনা, এটা অ্যাসেস করতে হবে। তারপরে আপনি রিসোর্স ক্যালেন্ডার ইউজ করবেন। হ্যাঁ, যে ক্যালেন্ডারে আসলে এটাকে আমরা শেয়ার ক্যালেন্ডার বলতে পারি, যে ক্যালেন্ডারটার মধ্যে সবার কে কি করছে না করছে যাতে আমরা ইজিলি টেস্ট করতে পারি। তারপরে কমিউনিকেশন, সবচেয়ে বড় চ্যালেঞ্জ ভার্চুয়াল টিমের আমরা জানি কমিউনিকেশন। তো সেটা আসলে আমরা যে বললাম কমিউনিকেশন প্ল্যান বা টিম চার্টার, এসব জায়গায় আসলে একদম খুবই ভালো প্ল্যানিং করতে হবে যাতে ভার্চুয়াল টিম কানেক্টেড থাকে। ভার্চুয়াল টিমের আরেকটা বড় চ্যালেঞ্জ হচ্ছে ভার্চুয়াল টিমের লোকজন কিন্তু আইসোলেটেড ফিল করে। ঠিক আছে, আমার একটা ফ্রেন্ড মানে প্রায় 1 বছর ওরাকলে, মানে হোম, কোভিডের আগের কথা বলতেছি, মানে 4-5 বছর আগে। সো হোম থেকে সে জব করছিল, ভাবছে যে অফিসে যেতে অপশন ছিল যে সে মানে হোম থেকে কাজ করবে কিনা। তো সে যখন কাজ করা শুরু করলো, মানে কয়েক মাস পরে সে পুরো হাঁপায় গেল, যেটা তো আসলে ঠিক হয় নাই। পরে সে আবার মানে ওখান থেকে বাঁচার জন্য মানে বোধহয় জবই শেষ পর্যন্ত সুইচ করছিল, যে আমি আর যে হোম থেকে কাজ করতে পারছি না। আইসোলেশন ফিল করা একটা বড় ফ্যাক্টর। সেই জন্য আসলে যদি যখন সুযোগ পান, যাতে আমরা ফেস টু ফেস মিটিং করতে পারি, এবং যদি সুযোগ হয় তাহলে আমরা আসলে ফিজিক্যালি উই ক্যান মিট। অলরাইট, ভেরিয়েন্স অ্যানালিসিস দেখতে হবে যে আমাদের যেটা টার্গেট করেছি তার সাথে ভেরিয়েন্স হচ্ছে কিনা, এবং হাউ ডু ইমপ্রুভ। দেন প্রজেক্ট ম্যানেজার্স পাওয়ার, কোন কোন জায়গায় আমরা পাওয়ার ইউজ করব, সেটা আমরা একটা স্লাইডে দেখব। হ্যাঁ, বলো। আগের স্লাইড। এখানে উপরে যে ডেলিভারেবলস এন্ড টুলস, এই নিচে এটা ডেলিভারেবল এন্ড টুলস কি, উপরটার সাথে কি মিল কি? ডেলিভারেবলস এন্ড টুলস, প্রশ্নটা বুঝলাম না। হেডিং এ লেখা ডেলিভারেবলস এন্ড টুলস। হ্যাঁ, হ্যাঁ, এই সব কি ডেলিভারেবলস এন্ড টুলস? হ্যাঁ, এগুলা এই বাম সাইডটা হচ্ছে ডেলিভারেবলস, আর এগুলো হচ্ছে আপনার টুলস। প্রতিটা স্লাইডের শুরুতে এটা আছে। হ্যাঁ, দেখছি। ঠিক আছে, তবে এখন আগের মতো সে টুলস না যে একটা ইনপুট। হ্যাঁ, ওইটার সাথে মিলতেছে না, এই কারণে কনফিউশনটা ক্রিয়েট হয়েছে। কনফিউশন হচ্ছে আইটিটিউর জায়গায় ডেলিভারেবলস, টুলস, এনাবলার্স, এইটা একটু যদি ম্যাপ করে দেন তাহলে একটু সুবিধা হবে। এটাই রাজু ভাই বলতে চাচ্ছে। না না, আইটিটিউর সাথে ওগুলো মেলানোর কোনো দরকার নেই। আইটি উইল নেভার কাম अगेन। যেমন এখানে ডেলিভারেবল, ওখানে আমরা পড়েছি যে রিসোর্স ক্যালেন্ডার বা প্রজেক্ট ক্যালেন্ডার, এটা ঠিক আছে, কিন্তু কোলাবোরেশন টেকনোলজি, এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট, এই দুটো যে ডেলিভারেবল, এটা মনে হয় ছিল না। হ্যাঁ, হ্যাঁ, এটা নিয়ে আপনাদের বলে রাখি যে পিএমআই এখন বলেছে যে টুলস এবং ডেলিভারেবল খুব আলাদা কিছু না, এবং সেটা আইটিটিউর সাথে মিলানোর কোনো দরকার নেই। আইটিটিউ শব্দটাকে ভুলে যান, কারণ আমরা জানি 7 এডিশনে আইটিটিউ একদম মিসিং। আর আইটিটিউর কথা আমরা এখন ভুলে যাব। এখানে আসলে কিছু টুল আছে এরকম যেটা টুল হিসেবে কাজ করে, আবার ডেলিভারেবল হিসেবে কাজ করে। আপনি কিভাবে দেখতেছেন তার উপর ডিপেন্ড করে। হ্যাঁ, এখানে তো সেটাই মনে হয়। সেই জন্য আসলে সেইটাই, এই জন্য আসলে আপনার দেখার উপর ভিত্তি করে আপনি একটাকে 9ও দেখতে পারেন, আবার 6ও দেখতে পারেন। সো ওইটার উপর ভিত্তি করে একটাকে টুলও হবে, আবার ডেলিভারেবল হবে। সো দ্যাটস ওয়াই আলাদা করার কোনো দরকার নাই, এবং কখনো প্রশ্ন আসবে না যে এটা কি ডেলিভারেবল নাকি টুল। ঠিক আছে, সো এই দুইটা কানেক্টেড আর কি। এই পাশে জিনিসটা এই পাশেও থাকতে পারে, এই পাশেও থাকতে পারে। কোথাও কোথাও দেখবেন যে একটা আরেকটা জায়গায় চলে গেছে। আপনি কিভাবে দেখতেছেন তার উপর ডিপেন্ড করে আর কি। হ্যাঁ, সো পিএমআই এখন বলেছে যে এটা নিয়ে আর কনফিউজ হওয়ার দরকার নেই। আগের ভিউটা কি করব? আগের তো একটা ভিউ আছে আমাদের, সেটা কি করব? না, সেটা তো না, সেই ভিউ বাদ, ওটা প্রসেসের সাথে ভিউ। এখানে আমরা উই আর নট টকিং অ্যাবাউট এনি প্রসেস। আমরা প্রসেসে যখন, হ্যাঁ বলেন, আপনি বলেন স্যার। হ্যাঁ, প্রসেসে যখন আমরা বলেছি তখন আমরা জানি যে ইনপুট ছাড়া আউটপুট তৈরি হবে না, তাই না? কারণ ইনপুট গুলো লাগবে। আমি যেটা চা বানানো দিয়ে আপনাদের এক্সাম্পল দিয়েছি, কিন্তু এখন সেটা না, এখানে আমরা কোনো প্রসেস পড়াচ্ছি না। ঠিক আছে, এখানে কিন্তু প্রসেস না, এবং আমরা কিন্তু প্রসেস যখন হয় তখন আসলে প্রেসক্রিপটিভ হয়ে যায় যে ইনপুট গুলো লাগবেই, ইউজ টেকনিক গুলো লাগবেই, তাছাড়া আউটপুট তৈরি হবে না। এইভাবে আসলে প্রজেক্ট করতে গিয়ে মানে আমরা কি হয়ে যাচ্ছি, প্রেসক্রিপটিভ নেচার হয়ে যাচ্ছে। দ্যাটস ওয়াই কিন্তু পিএমআই এখন বের হয়ে আসার চেষ্টা করতেছে এই জায়গাটা থেকে। অ্যালাইন করব, এটা হচ্ছে মেইন কোশ্চেন আর কি। মানে হাউ ডু উই অ্যালাইন দ্য থিং, মানে আমরা পড়ছি যেভাবে, আমরা
হ্যাঁ এক্সামে আমরা না হয় কনসেপচুয়ালি কাজ করব, কিন্তু আমাদের তো ক্যাপচারিংটা একটু টাফ হয়ে যাচ্ছে দিস ওয়ে। ক্যাপচারিং টাফ হচ্ছে কেন? আরেকটু মানে ব্যাখ্যা আমাদের করলে কাছে আমার কাছে এটা ভালো ইজিয়ার লাগতো। লাগছে ফর এক্সাম্পল। না না জিনিসটা এটা বেশি ভালো লাগছে, দ্যাটস ট্রু, কিন্তু মানে আমরা যে এক্সামে অ্যাপিয়ার করব তখন আমাদের জন্য সেন্সটা কিভাবে কাজ করবে এটা নিয়ে আমাদের একটু ম্যাটারটা একটু মানে কনফিউশন রেজ করতেছে এই আর কি। যেমন এখানে ডেলিভারেবল এন্ড টুলস আছে, যদি কেউ কোলাবোরেশন টেকনোলজি দেখে, সে যদি ভালো করে না পড়ে তাহলে সে নিশ্চিত এটা ধরে নেবে যে এটা টুলস। হুম, আচ্ছা, আমরা 1 নম্বর কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে এই ডিস্টিংগুইশ করার কোনো দরকার নাই যে কোনটা ডেলিভারেবল কোনটা টুল। হ্যাঁ, এবং সেটা পরীক্ষায় আসবে এই ধরনের কোনো ফ্যাক্টরি নাই কিন্তু এখন। আগেও পরীক্ষায় আইটিটিও থেকে খুবই সামান্য প্রশ্ন আসতো, কিন্তু আমি অবাক হয়ে যাই যে আইটিটিও নিয়ে ভিডিও তৈরি হতো যে কিভাবে হাউ টু মেমোরাইজ আইটিটিওস। প্রথমে তো তাই বলতো, পরে বলতো যে মুখস্থ না করা না, দরকার এটা নেই। আই হ্যাভ নেভার টট মাই স্টুডেন্টস লাইক দিস। না, আমি সেটা- আমার শুরু থেকেই, বুঝছেন, জি, জি, কে জি। পড়ে কিভাবে কি করছে, বা আমি না এটা শুধু বাংলাদেশের কথা বলছি না, বাইরেও, মানে আপনি না, সার্চ বাইরে দেন দেখবেন বাইরে হ্যাঁ ইন্টারন্যাশনাল কন্টেন্টই আছে আইটিটিও কভারেজের উপরে। আইটিটি, হ্যাঁ, কিন্তু মানে আনফরচুনেটলি আইটিটি থেকে কিন্তু ডাইরেক্টলি বোধহয় 7-8টা প্রশ্ন আসতো, খুবই রেয়ার, না, ওই যে এবং একটা সেটা খুব মেমোরাইজেশনের কোনো দরকার ছিল না, আপনার জাস্ট কি বলে ওটাকে, আপনার কমন সেন্স ইউজ করলে আপনি পারতেন আর কি। আচ্ছা, আমাদের মেইনলি জানা দরকার যে কোলাবোরেশন টেকনোলজির সংজ্ঞাটা কি, ঠিক তো? হ্যাঁ হ্যাঁ, রাইট। কোলাবোরেশন টেকনোলজি বলতে আমরা কি বুঝাচ্ছি এইটাই এখন কি জানা দরকার, আর কিছু দরকার নেই। ফাইন ফাইন, টুলস না ডেলিভারেবল নট নেসেসারি। ওকে, থ্যাংক ইউ। ওকে, অলরাইট, অলরাইট, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা, এবার আসেন যে কোলাবোরেশন টেকনোলজি বলতে আমরা কি বুঝাচ্ছি আসলে, সেটা আসলে বোঝাটাই আসলে এখন দরকার। সো আমরা কোলাবোরেশন টেকনোলজির কথা বললাম, যেহেতু ভার্চুয়াল টিম, সো আমাদেরকে কিন্তু মানে কোলাবোরেশনটা খুবই এনশিওর করতে হবে, এবং টেকনোলজি ছাড়া তো কোনো উপায় নাই। টেকনোলজির ইমপ্রুভমেন্টের কারণে কিন্তু আমরা আসলে ভার্চুয়ালি কাজ করার সুযোগ পেয়েছি, নাহলে কিন্তু আমরা ভার্চুয়ালি কাজ করতে পারতাম না। আজকে আমার মনে হয় হাজার হাজার বাংলাদেশের ছেলে পেলে যারা ভার্চুয়ালি কাজ করে সার্ভাইভ করতেছে, ছেলে পেলে মানে কি ফ্যামিলি সার্ভাইভ করতেছে, রাইট? সো এটা কিন্তু টেকনোলজির কারণে সম্ভব হয়েছে। এবং আমরা যে আউটসোর্সিং এ মানে অলওয়েজ 1 থেকে 10-এর মধ্যে আছি, সেটা কিন্তু এই কোলাবোরেশন টেকনোলজির কারণে। সো আমাদেরকে যখন কোলাবোরেশন নিয়ে আমরা চিন্তা করব, এই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে টুল গুলো যখন আমরা সিলেক্ট করব, হ্যাঁ, যেহেতু আমাদের একটা হচ্ছে যে ভিজিবিলিটি এনশিওর করতে হবে যে কে কোন কাজ করছে, যদি আমরা দেখতে না পাই, ফিজিক্যালি থাকলে তো ইজিলি আমরা জানতে পারি, কিন্তু ভার্চুয়ালি কিন্তু আমরা দেখতে পারবো না সে আসলে কাজ করছে কি করছে না, না ঘুমায় আছে না কি করছে। তো দ্যাটস ওয়াই আমরা কিন্তু শেয়ার্ড কোনো টাস্ক বোর্ড ইউজ করতে হবে, শেয়ার টাস্ক বোর্ড, যেটার জন্য আমরা জিরা ইউজ করতে পারি, মাইক্রোসফট প্রজেক্টও ইউজ করতে পারি, যেটা ক্লাউড ভার্সন। তাহলে আমরা দেখবো যে আসলে কে কোন কাজটা করছে, হ্যাঁ, এবং কাজটার স্ট্যাটাস কি সেটা আমরা দেখতে পাবো। তো শেয়ার টাস্ক বোর্ড করতে হবে, হ্যাঁ, যে কোন কাজগুলো কে করতেছে এবং তার স্ট্যাটাস কি, এটা যাতে আমরা জানতে পারি। এই জন্য যে টুলটা সবচেয়ে সুইটেবল হয় আমার টিমের জন্য সেটা আমি ইউজ করি। আমার টিমের জন্য যদি মাইক্রোসফট প্রজেক্ট ভালো হয় তাহলে আমি এটা ইউজ করবো, যদি জিরা বা র্যালি ভালো হয় তাহলে আমি এটা ইউজ করবো। মেসেঞ্জিং এন্ড চ্যাটবোর্ডস, এটা ইম্পর্টেন্ট, কারণ অলওয়েজ আমরা দেখেন, আমরা মনে হয় এখন প্রায় সবাই আমরা প্রজেক্ট সব ম্যানেজ করি হোয়াটসঅ্যাপের মধ্যে, হ্যাঁ, এক একটা প্রজেক্ট একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেই গ্রুপে কিন্তু আমাদের চ্যাটিং চলতে থাকে, মেসেজিং চলতে থাকে, ডকুমেন্ট শেয়ার হতে থাকে, মানে এভরিথিং ইজ রানিং দেয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যে। সো এইটা আপনাকে ইউজ করতে হবে। দেন নলেজ রিপোজিটরিজ টু স্টোর শেয়ার ডকুমেন্টস, রাইট? প্রায় যারা খুবই মানে আমরা যেটা বললাম জিরার কথা বললাম, রেডির কথা বললাম, মাইক্রোসফট প্রজেক্টের কথা বললাম, এরকম যদি মানে একটু ভালো আমরা সফটওয়্যার ইউজ করি তাহলে সবগুলোর সাথে কিন্তু আসলে ডকুমেন্ট প্রিজার্ভের অপশনস থাকে। তো সেটা আপনি এখানে করতে পারেন, সেটা হচ্ছে নলেজ রিপোজিটরি হিসেবে ইউজ করব। তার মানে যখন আমি টুল নিয়ে কাজ চিন্তা ভাবনা করব, একটা হচ্ছে ভিজিবিলিটি এনশিওর করতে হবে, একটা হচ্ছে যাতে ইমিডিয়েটলি উই ক্যান রিচ ইচ আদার, তার জন্য মেসেজিং এবং চ্যাটবোর্ডস, আর আমার নলেজ শেয়ারিং এর জন্য আপনার রিপোজিটরি, কোন একটা রিপোজিটরি সিস্টেম। আর ফেস টু ফেস আমরা অ্যাজাইল থেকে জানি এবং সব জায়গায় জানি যে ফেস টু ফেসের ব্যান্ডউইথ অফ কমিউনিকেশন সবচেয়ে ব্রড। সো দ্যাটস ওয়াই আমরা টুলগুলো সিলেক্ট করবো এমন যাতে আমরা একজন আরেকজনকে দেখতে পারি, ঠিক আছে? এবং এই জন্য আমরা টিমস ইউজ করা হচ্ছে হিউজ, জুম ইউজ করতেছি আমরা, তাই না? তারপর গুগলের মিট ইউজ করতেছি, মেইনলি হচ্ছে যে
যাতে আমরা সবাই সবাইকে দেখতে পারি। এবং এখন কিন্তু একটা মানে এটিকুয়েট হয়ে গিয়েছে, আমি নিশ্চয়ই মনে হয় যে এরপরে সব ট্রেনিং এই যারা আসলে কমিউনিকেশনের এটিকুয়েট শেখানো ট্রেনিং দেয়, কর্পোরেট এটিকুয়েট, কমিউনিকেশন এটিকুয়েট, মিটিং এটিকুয়েটস, তার মধ্যে একটা থাকবে যে যখন ভার্চুয়ালি মিটিং হবে এভরিওয়ানস ভিডিও শুড বি অন। হ্যাঁ, যাতে আমরা যেমন কখনো কখনো যখন ফেস টু ফেস মিটিং এ বসি কেউ তো আসলে মুখ ঢেকে বসি না, সো ওটা যাতে না হয়, তাহলে কি হবে মানে ওই যে আমাদের কোলাবোরেশনটা ওটা যাতে ভালো হয় এবং একজন আরেকজনের উপর রেসপেক্ট দেখানো হয়। আচ্ছা, ভার্চুয়াল টিম মেম্বার্স নিডসটা দেখতে হবে। ফ্যাসিলিটেট এন্ড এনশিওর কোলাবোরেশন অ্যাজ এ প্রায়োরিটি। বেসিক নিডস কি দেখেন? শেয়ার্ড গোলস, ক্লিয়ার পারপাস, ক্ল্যারিটি এন্ড রোলস এন্ড এক্সপেকটেশনস। এই জিনিসগুলো একদম সবার মধ্যে যাতে ক্লিয়ার থাকে যে আমরা কোন গোল অ্যাচিভ করতে যাচ্ছি, পারপাসটা কি আমরা যে কোলাবোরেটিভ কাজ করছি, এবং সবার রোলস যদি ক্লিয়ারলি ডিফাইন থাকে তাহলে কিন্তু ইজিলি আমাদের আসলে ভার্চুয়াল টিমে কাজ করা সম্ভব। আর এখানে যদি কোনো কনফিউশনস থাকে যে আমি এক গোল নিয়ে কাজ করতেছি আর একজন আরেক গোল নিয়ে কাজ করতেছে, ঠিক আছে? তো ফুটবল খেলার সময় একজন একদিকে দৌড়াইতেছে আর একজন আরেকদিকে দৌড়াইতেছে, তাহলে কি আর কোনো লাভ হবে? ফুল টিম তো আসলে একইভাবে খেলতে হবে, তো সেইটা আসলে এনশিওর করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আসেন আমরা দেখবো হচ্ছে ভার্চুয়াল টিম মেম্বার্স এনগেজমেন্ট। ম্যানেজ এনগেজমেন্ট বাই ফোকাসিং অন টিম ডাইনামিক্স। মানে টিম ডাইনামিক্সটা মানে কি? ওই যে আমরা বলতেছি জেনারেলাইজ স্পেশালিস্ট, ওইটা যাতে এনশিওর হয়, ট্রান্সপারেন্সি থাকে, অ্যাকাউন্টেবল হই আমরা যে আমি যে দায়িত্বটা নিয়েছি ওইটা আমি করতে হবে আমাকে, এবং টাইমলি আমাকে ডেলিভারি দিতে হবে। আমাকে কেউ কাজ করতে পারছে না, আমাকে কেউ ডেকে ঝাই দিতে পারছে না, ফলে আমি যে ঠিকমতো কাজ করলাম না এরকম যাতে না হয়। এন্ড অ্যাটেনশন টু ইফেক্টিভ কমিউনিকেশন, সেটার জন্য আসলে আপনার একদম প্ল্যান করে ফেলতে হবে যে কখন কোন মিটিং হবে, সবাই সে সময় প্রেজেন্ট থাকতে হবে, এবং অ্যাটিটিউড গুলো কি হবে, যে ভিডিও কনফারেন্স টুল ইউজ করতে হবে, এবং আসলে ট্রাই করতে হবে অ্যাসেস বডি ল্যাঙ্গুয়েজ এন্ড টোন। ঠিক আছে, ইমোশনাল ইন্টেলিজেন্স ইউজ করতে হবে, বডি ল্যাঙ্গুয়েজ এবং টোনটা যাতে আমরা বুঝতে পারি। টোন তো আমরা কথা শুনে বুঝতে পারি, কিন্তু ছবিও মানে আমাদের ফেস দেখলে আসলে ইজি হবে তার বডি ল্যাঙ্গুয়েজকে অ্যাসেস করার জন্য। আচ্ছা, enable visibility of work and work status with tools, Kanban style boards. সো সেটা আমরা ইউজ করতে পারি। আমরা কিন্তু দুইটা বোর্ডের কথা বলতেছিলাম, তাই না? একটা হচ্ছে টাস্ক বোর্ড, কয়েকবার কথাটা বোধহয় আসলো অনেকবারই। টাস্ক বোর্ড মানে কি? টাস্ক বোর্ড মানে হচ্ছে সিম্পল টু ডু লিস্ট। সিম্পল এখানে একটা ওয়াইড ইয়াতে আগে টু ডু লিস্ট, আমার টু ডু কি আছে, তারপরে ডুইং কি করতেছি আমি এখন, আর হওয়ার পরে ডান। এই হচ্ছে আমার টু ডু লিস্ট। এটার মধ্যে আপনি ইচ্ছা করলে আরো কলাম বাড়াতে পারেন, বিভিন্ন কিছু করতে পারেন, যা ইচ্ছা, কোনো অসুবিধা নেই। এটা হচ্ছে সিম্পল টাস্ক বোর্ড। আর যখন আমরা কানবান স্টাইল বোর্ড বলি, এটার সাথে একটু টাস্ক বোর্ডের একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি সেটা আমি বলেছিলাম, আবার একটু আলোচনা করি। সেটা হচ্ছে যে কানবান হচ্ছে সেম কলাম থাকবে। কানবান শব্দটাই হচ্ছে কি? কানবান শব্দটার অর্থই হচ্ছে সাইনবোর্ড। সো আমরা যে কাজগুলো করছি সেই কাজের মধ্যে, সেই প্রসেসের মধ্যে বা কাজের মধ্যে যে স্টেপস গুলো থাকে সেই স্টেপস গুলো আমরা আইডেন্টিফাই করি। এবং ধরেন একটা স্টেপ হচ্ছে আমাদের ধরেন রিকোয়ারমেন্ট, তারপর হচ্ছে ডিজাইন, তারপর হচ্ছে ধরেন কনস্ট্রাকশন অথবা ডেভেলপমেন্ট, তারপরে হচ্ছে টেস্টিং করা, তারপর রিলিজ করা। এই 5টা স্টেপে ধরেন আমরা কাজ করি, তাহলে 5টা স্টেপস হবে আমার কলামের হেডিং। এবং প্রতিটা কলামে কি থাকবে আমাদের? একটা কিন্তু WIP থাকবে, তাই না? ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট থাকবে। হ্যাঁ, এইটা কিন্তু সবচেয়ে বড় পার্থক্য, ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট থাকবে 2, 3, 5। এটা কিসের উপর ডিপেন্ড করবে? আমরা আসলে কতটুকু কাজ করতে পারি এক সময়, ফোকাস হয়ে এটা। এবং এটা একটা ইনশিওর করবে ফোকাস, মানে আমরা একসাথে 10টা কাজ শুরু না করি তাহলে একটাও শেষ হবে না। সো আমার টিমের ক্যাপাবিলিটির উপর ডিপেন্ড করে আমি আসলে এখানে এই যে 2, 3, 5 যেটা বলতেছি ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট, এটা সেট করবো। এবং এইটা কি করবে আমার? এটা কিন্তু এটা না যে একবারে ফিক্স, এটা আপনি ইন্সপেক্ট এবং অ্যাডাপ্ট করে করে চেঞ্জ করে আপনার অপটিমাম পর্যায়ে পৌঁছতে হবে। যখন আপনার টিমের ফ্লো, কানবান বোর্ড ইউজ করার অন্যতম কারণ হচ্ছে ফ্লো বা প্রোডাক্টিভিটি বাড়ানো, যাতে ফ্লো বাড়ে। এটা আপনি কমায় বেশি ব্যাচ সাইজ, এটাকে আমরা ব্যাচ সাইজও বলি অনেক জায়গায়, ম্যানুফ্যাকচারিং স্পেশালি। সো ব্যাচ সাইজ যখন আমরা অপটিমামটা পৌঁছতে পারবো তখন সবচেয়ে বেশি আসলে প্রোডাক্টিভিটি বাড়বে আমার টিমের, এবং এটা চেঞ্জ হবে। আর আরেকটা কানবান বোর্ডের সুবিধা হচ্ছে ইউ ক্যান আইডেন্টিফাই দ্য বটল নেক্স, যে কোন স্টেপে গিয়ে কাজটা আটকায় আছে। 3টা কাজ এখানে আটকায় আছে, এই যে এই টার্মগুলো আমি ইউজ করতেছি এগুলো একটু লিখে রাখেন
কানবানের সাথে বা কানবাইন বোর্ডের সাথে বা কানবান ম্যানেজমেন্টের সাথে আমরা এই জিনিসগুলো বারবার বলতেছিলাম আর কি। হ্যাঁ, বটলনেক আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারি। আরেকটা হচ্ছে আমি এখানে এই যে ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট দিয়েছি, তার আরেকটা কারণ হচ্ছে পুল সিস্টেম। পুল কানবান বোর্ড অলওয়েজ পুল সিস্টেমে কাজ করে। পুল মানে যতক্ষণ এখানে ফাঁকা না হবে, 3টা আমি নিয়েছি, 3টা আছে, তাহলে কোনোভাবে আমি 4 নম্বরটা এখানে নিয়ে পুল করে নিয়ে আসতে পারবো না। আমি আমার লেফট কলাম থেকে পরের কলামে যে নিয়ে আসবো সেটা ডিপেন্ড করবে পুল সিস্টেমের উপরে, এবং সেটা ডিপেন্ড করবে ওয়াই আইপির উপরে, উইথ লিমিটের উপরে। যখন এটা ফাঁকা হবে তখনই আই ক্যান পুল। ঠিক আছে, সো এইভাবে আসলে এটা কাজ করতে থাকে এবং এইভাবে ডেলিভারি তৈরি করি আমরা। এবং এখানে আরো কয়েকটা টার্ম আছে, এটা পরেও কথা বলবো। একটা হচ্ছে সাইকেল টাইম। এই যে কাস্টমারের কাছ থেকে কাজটা আসলো সেটা থেকে ফাইনাল ডেলিভারি পর্যন্ত যে টাইমটা, এটাকে আমরা বলি সাইকেল টাইম। আর আমার টিম যখন আসলেই কাজ শুরু করলো, সে কাস্টমার একটা আইটেম দিয়েছে, এখন আমি আসলে রিকোয়ারমেন্ট, ওই আইটেমটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বা সমস্ত ডেফিনিশন অফ রেডি তৈরি করছি, এখান থেকে শুরু করে ডেলিভারি রেডি স্টেজ পর্যন্ত আমার টিম যে কাজটা করলাম, এটা হচ্ছে লিড টাইম। হ্যাঁ, লিড টাইম। আর আমরা যে এখানে ধরেন 5টা আইটেম একদিনে ডেলিভারি দিতে পারছি, তাহলে এটা হচ্ছে আমাদের থ্রুপুট। এই 3টা টার্ম আমরা পরেও আলোচনা করবো, একটা টপিকই আছে টিম পারফরমেন্স নিয়ে, সেখানে আমরা এটা নিয়ে আবার আলোচনা করব। সো আমরা কানবান টাইপ বোর্ড ইউজ করতে পারি, কিংবা আমরা জাস্ট সিম্পল টাস্ক বোর্ড ইউজ করতে পারি। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে কমিউনিকেশন ভার্চুয়াল টিমে, এবং সেটা আপনাকে এনশিওর করতে হবে ইফেক্টিভ কমিউনিকেশন থ্রুতে। এবং আপনার কি এক্সপেকটেশন সেটা আপনার টিম চার্টারে লিখে ফেলতে হবে। এবং রেট্রোস্পেক্ট যখন আমরা করব, তখন অন্যতম একটা মানে এজেন্ডা থাকবে ভার্চুয়াল টিমে, যে আমাদের আসলে কমিউনিকেশন চ্যালেঞ্জ আমরা কি কি ফেস করেছি, কোলাবোরেশন ঠিকমতো হয়েছে কিনা, যে টুলগুলো আমরা ইউজ করছি কোলাবোরেশন টুল, সেটা ইফেক্টিভ কিনা, নাকি অন্য টিম ইউজ করতে হবে আমরা। ঠিক আছে, আর আমাদেরকে এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট করতে হবে, আসলে আমরা ইমপ্রুভ করছি কিনা, না কি অবস্থা আমাদের। এখানে আমরা একটা টুল ইউজ করতে পারি, যেটা সামনে কোনো একটা জায়গায় পড়াবো, স্টেক হোল্ডার এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। ঠিক আছে, এই টুলটা পিএমবকের 13 নম্বর চ্যাপ্টারে আছে। অনেকে হয়তো আমরা জানি যারা পিএমবক আগে পড়েছি, যে আসলে একটা টেবিলের মাধ্যমে আমরা স্টেক হোল্ডারকে এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট করি। হ্যাঁ, এবং 2টা টার্ম আমরা ইউজ করি, একটা হচ্ছে কারেন্ট এনগেজমেন্ট লেভেল সি, একটা হচ্ছে ডিজায়ার্ড এনগেজমেন্ট লেভেল। এবং এখানে 5টা স্টেজ আছে। কেউ হচ্ছে আনঅ্যাওয়্যার, একটা স্টেপ হচ্ছে আনঅ্যাওয়্যার স্টেক হোল্ডার, সে কিছু জানে না প্রজেক্টের ব্যাপারে। আর একটা হচ্ছে সবার উপরে হচ্ছে কি, সেটা কার মনে আছে? আনঅ্যাওয়্যার হচ্ছে সবার নিচে, একটা হচ্ছে রেজিস্ট্যান্ট, নিউট্রাল আছে একটা, সাপোর্টিভ একটা আছে, আর লিডিং না, হ্যাঁ, ডিরেক্টিভ। আচ্ছা, এই যে ডিরেক্টিভ বা লিডিং আর কি, লিডিং মনে হচ্ছে এরকম একটা টার্ম আছে। সো মানে আমরা যখন স্টেক হোল্ডারের অ্যাসেসমেন্ট আইডেন্টিফাই করছি, তখন ইনিশিয়ালি যখন অ্যাসেসমেন্ট করতেছি, তখন দেখবো যে কে কোন লেভেলে আছে। হ্যাঁ, সব স্টেক হোল্ডারের নাম এখানে থাকে, যেমন স্টেক হোল্ডার এ, স্টেক হোল্ডার বি, স্টেক হোল্ডার সি। এখন আমরা এখানে 5টা বলা থাকে, আনঅ্যাওয়্যার, তারপর হচ্ছে রেজিস্ট্যান্ট, মাঝখানে হচ্ছে নিউট্রাল, তারপর হচ্ছে আপনার সাপোর্টিভ, একটা হচ্ছে লিডিং। তো আমাদের লিডিং এ যে থাকবে সে কি, তার মানে কি, সে আসলে আমাকে মানে অনেক বেশি হেল্প করবে আমার প্রজেক্টে কাজ করার জন্য অ্যাজ এ স্টেক হোল্ডার। আর যে আসলে রেজিস্ট্যান্ট, সে সব কাজে বাধা দেওয়ার চেষ্টা করবে। এই ধরনের স্টেক হোল্ডার কি আছে নাকি নাই প্রজেক্টে? এই যে 5টা স্টেজ বললাম আমরা, সব প্রজেক্টেই এই 5টা স্টেজের লোকজন কিন্তু পাবেন আপনি সব জায়গায়, শুধু প্রজেক্ট সব জায়গাতে। হ্যাঁ, অপারেশনেও আছে, মানে সব জায়গাতেই এটা আছে। সো কেউ আবার দেখবেন যে জেনেও বলবে যে আমি জানি না। হ্যাঁ, সো কেউ থাকবে আনঅ্যাওয়্যার, কেউ রেজিস্ট্যান্ট, কেউ নিউট্রাল লোকজনকে হয়তো আপনি ইচ্ছে করে মানে সহজেই নিয়ে আসতে পারবেন, আনঅ্যাওয়্যারকেও নিয়ে আসতে পারবেন, কিন্তু যে রেজিস্ট্যান্ট তার পিছনে আসলে আপনাকে অনেক খাটাখাটি করতে হবে। সাপোর্টিভ পেলে আমাদের জন্য খুব ভালো, আর লিডিং পেলে তো আমার জন্য সবচেয়ে ভালো। যখন আমি স্টেক হোল্ডারকে ইনিশিয়ালি অ্যানালাইসিস করবো, অ্যাসেসমেন্ট করব, তখন আসলে আমি দেখবো যে সে আসলে কারেন্ট লেভেল তার কোথায়, সি। ধরেন এই লোকটা এ, সে এখন সি তে আছে,
তার মানে কারেন্ট এনগেজমেন্ট লেভেল সি, আর ডিজায়ার্ড আসলে তাকে দরকার হচ্ছে সাপোর্টিভে, ঠিক আছে। আবার ধরেন বি, তার আসলে আমার দরকার সাপোর্টিভে, কিন্তু সে এখন আছে সাপোর্টিভে সি কমা ডি। তার মানে কি আমার টার্গেট ছিল তাকে চাই আমি সাপোর্টিভে, হ্যাঁ ডিজায়ার সে অলরেডি আছে, কারেন্ট এনগেজমেন্ট লেভেল হচ্ছে সাপোর্টিভ। সো আমার তার পিছনে আসলে খুব একটা মানে কাজ না করলেও চলবে, জাস্ট তাকে আমাদের সাথে রাখতে হবে। আর বাকিদের কিন্তু স্টেজের উপর ডিপেন্ড করে আপনাকে বিভিন্ন ধরনের স্ট্র্যাটেজি নিতে হবে, স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি। স্টেকহোল্ডার ম্যানেজমেন্ট বলবো না, আমরা শব্দটা একটু বেশি ইউজ করবো এখন, স্টেকহোল্ডার এনগেজমেন্ট স্ট্র্যাটেজি। আর এই ভার্চুয়াল টিমের ক্ষেত্রে তাহলে সেম হবে, দেখতে হবে যে কি অবস্থা। ইনিশিয়ালি আমরা এটা করব, এরকম প্রতিটা ইটারেশনের পরে আমরা যখন রেট্রোস্পেক্টিভ করবো তখন দেখবো যে আসলে কি অবস্থা, হ্যাঁ আমার সেই লেভেলে আসছে কিনা, ঠিক আছে। সো এইটাকে আমরা আসলে বলি এনগেজমেন্ট অ্যাসেসমেন্ট ম্যাট্রিক্স। এটা নিয়ে আমরা সুন্দরভাবে আরো সামনে দেখবো যখন স্টেকহোল্ডার নিয়ে আলোচনা করব। সো সেম টুল উই ক্যান ইউজ ইন ভার্চুয়াল টিম এনভায়রনমেন্ট। কমিউনিকেশন প্ল্যান ঠিক মতো করতে হবে, খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা আসলে সবার আগে করতে হবে। টুল কি ইউজ করি না করি তার আগে কমিউনিকেশন প্ল্যানটা ঠিক মতো করে ফেলতে হবে। টিম মিটিংস কখন হবে, তারপরে আমরা কিভাবে ওয়ার্ক স্ট্যাটাস দেখবো, কখন স্ট্যাটাস আপডেট করা হবে, হ্যাঁ মানে স্ট্যাটাস আপডেট করার কথা 5টার মধ্যে, কিন্তু কেউ করতেছে রাত 12টায়, তাই তো হবে না। ফ্রিকোয়েন্সি, তারপর হচ্ছে শেয়ার টিম আওয়ার্স। শেয়ার টিম আওয়ার্স মানে কখন আসলে একটা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি কাজ করবো, আবার আমরা একসময় হয়তো 2-3 জন মিলে কাজ করবো, বা ফুল টিম কিছু কাজ করবো, সেটা হচ্ছে আমাদের শেয়ার টিম আওয়ার্স। প্রেফার্ড কমিউনিকেশন অ্যাপ্রোচেস, আমাদের টিম আসলে কোন অ্যাপ্রোচে কমিউনিকেশন করতে চায়, এই জিনিসগুলো আমাদের কমিউনিকেশন প্ল্যানে খুবই ভালো মতো প্ল্যান করে ফেলতে হবে, ঠিক আছে। এই যে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, আমি এই জন্য একটু বোল্ড করে রাখছি এবং রেড করে রাখছি। ফোকাস অন কোলাবোরেশন এন্ড টিম নর্মস বিফোর ফোকাসিং অন টুলস। বুঝতে পেরেছি? এটা থেকে একটা পরীক্ষা প্রশ্ন আসবে এই কনসেপ্টের উপর থেকে। আমরা অনেক সময় কনসেপ্টটা হারাই ফেলবো, মানে আমরা সবসময় টেকনোলজির দিকে চলে যাই, যে ভার্চুয়াল টিম তাই তো টেকনোলজি না। আসলে আগে আপনার টিম চার্টার, টিম নর্মস, কমিউনিকেশন প্ল্যান সব ঠিক করতে হবে, তারপরে টক অ্যাবাউট টুল, ঠিক আছে। এই হচ্ছে আমাদের অবস্থা। ক্যালেন্ডার টুল আমরা ইউজ করতে পারি, শেয়ার আমরা অনেকে ইউজ করি, গুগল ক্যালেন্ডার ইউজ করি, আউটলুকের ক্যালেন্ডার ইউজ করি, সব কিন্তু শেয়ার টুলস, এবং যেটা ইউজ করে আমরা ইজিলি মিটিং সেট করতে পারি, কে অ্যাভেলেবল না। তারপর ভেরিয়েন্স অ্যানালাইসিস করতে হবে, যেটা আমরা যে অ্যাসেসমেন্ট করে দেখতে পাবো যে আসলে ইনিশিয়াল কি স্টেজ ছিল, এখন কি স্টেজে আছি, আমাদের স্টেকহোল্ডাররা আছে। আর বেস্ট প্র্যাকটিস দেখেন, কিছু ভার্চুয়াল টিমের বেস্ট প্র্যাকটিস দেখতে হবে। ম্যানেজ ইনহেরেন্ট রিস্ক অফ ইন্ডিভিজুয়াল টিম মেম্বার্স বিকামিং আইসোলেটেড, যেটা বলছিলাম আমি, আইসোলেটেড ফিল করবে, সেটা কিভাবে ওভারকাম করতে হবে সেটা নিয়ে আপনাকে আসলে কাজ করতে হবে। দেখেন যে এটার উপর বেস করে কিন্তু আমি মাঝে মাঝে লিঙ্ক কিনে রেখে যে মানে কিভাবে আপনার ভার্চুয়াল টিমকে আপনি মোটিভেটেড রাখবেন, কানেক্টেড রাখবেন, এগুলো নিয়ে কিন্তু অনেক ট্রেনিং এখন ইনিশিয়ালি মানে এখন চলে আসছে। তারপরে সবাই যাতে শেয়ার কমিটমেন্টে ফোকাস হয় ভার্সাস ইন্ডিভিজুয়াল অ্যাকমপ্লিশমেন্ট ফর টাস্ক, ঠিক আছে। আমি আমার কাজটা ভালো মতো করলাম, বাকি টিমের কি হলো এটা নাই, তাইলে কিন্তু হবে না। সবাই যদি মিলে আমরা কাজ না করি, শেয়ার কমিটমেন্ট না থাকে, তাহলে কিন্তু কোনো প্রজেক্টই ইম্পসিবল টু কমপ্লিট, ঠিক আছে। যে আমাদের জসিমউদ্দিনের গল্প পড়ছেন না, যে এক লোকের, হ্যাঁ এক গরিব লোকের 2 ওয়াইফ ছিল, হ্যাঁ বড় ওয়াইফ আর কি, বড় আর ছোট। একদিন একজন রান্না করতো আর কি, আরেকদিন যেদিন রান্না করতো সে সেদিন পাকা দিয়ে বাতাস করে আর খাওয়াইতো আর কি। আর আরেকদিন আরেকজন রান্না করতো, আবার সেদিন তার দায়িত্ব ছিল তাকে বাতাস করে খাওয়া, ছোট বউ আর বড় বউ। এই গল্পটা জানি আমরা। তারপরে একদিন কি হচ্ছে, তরকারির মধ্যে লবণ খুবই বেশি হয়ে গেছে, ইচ্ছা করে মানে বড় বউ ছোট বউয়ের তরকারি যেদিন রান্না করতেছিল সেই সময় অনেক বেশি লবণ দিয়ে দিচ্ছে। এখন যখন খাচ্ছে হাজবেন্ড, তখন দেখা যায় লবণ এত বেশি খাওয়া যাচ্ছে না, তখন সে বলতেছে যে আজকে লবণ এত কম হয়েছে কেন, খাওয়াই যাচ্ছে না, আর একটু লবণ দরকার ছিল। তো বড় বউ আসলে দরজার পিছন থেকে দেখতেছিল যে আসলে কি ঘটে, আজকে কিরকম পিটায়। বউ পিটানো তো আগে খুব সহজ ছিল নাকি, এখন উল্টে আপনারা মাইর খাইতেছেন নাকি, না কি অবস্থা। সো ওই যে যখন সে পিছন থেকে বলতেছিল যে
তাও তো আমি একটু লবণ দিছি, নাহলে তো আজকে আপনি আরো অবস্থা আপনার খারাপ ছিল। তখন লাঠি নিয়ে যাকে পিটানো দরকার পিটানো শুরু হয়েছে। সো আমাদের টিমের কিন্তু জাস্ট মানে ইন্ডিভিজুয়াল কাজ শুধু করলেই হবে না, আমাদের শেয়ার যে ফোকাস টিমের সেটা আসলে ফোকাস থাকতে হবে। এটা ইনশিওর করতে হবে টিমের কমিটমেন্ট, শেয়ার কমিটমেন্ট। আমাদের যে স্কাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজার, তার কিন্তু অন্যতম বড় কাজ হচ্ছে সবার যাতে ভিশন এবং কমিটমেন্ট ফোকাস থাকে প্রজেক্টের ভ্যালু ক্রিয়েশনে, না এরকম যাতে না হয় যার যার ইন্টারেস্ট নিয়ে আমরা কাজ করছি, তাহলে কিন্তু দেখবেন কোনো কাজই করা সম্ভব হবে না। আপনার ফ্যামিলিও একটা মানে খুব ভালো হবে না যদি যে যার মতো ফোকাস থাকে। ঠিক আছে, সো দ্যাট ওয়াজ দ্য সেকেন্ড টপিক। কি অবস্থা বলেন আপনাদের? একটু আমরা ব্রেক নেই নাকি? জি ভাইয়া। হ্যাঁ, একটু ব্রেক নেই, একটু নিঃশ্বাস ফেলি আর কি। প্ল্যানিং পোকার যে আমরা ইয়াটা নিয়েছি, প্ল্যানিং পোকার, দেখো তো এখানে আমি একটা ছবি দেখাই। ছবিটা কি খোলা আছে? আমরা তো মনে আছে না, আমরা যে রিলেটিভ এস্টিমেশন বলেছিলাম আর অ্যাবসলিউট এস্টিমেশন বলেছিলাম, তাই না? রিলেটিভ এস্টিমেশন আর অ্যাবসলিউট এস্টিমেশন। আমি কি শেয়ার করছি নাকি? শেয়ার করেছি না? জি ভাইয়া। দেখেন এই যে এখানে আমরা লেগো বাচ্চারা লেগো দিয়ে খেলে না? যাদের বাচ্চা আছে সবাই জানেন যে বাচ্চারা লেগো দিয়ে বেশ অনেকটা সময় খেলে আর কি, স্পেশালি যখন মানে 2, 3, 4, 5 বছর থাকে, তখন বাচ্চারা অনেক সময় লেগো দিয়ে খেলে। এটা কিন্তু একটা লেগো দিয়ে আমরা গাড়ি বানাইছি। গাড়ির ছবিটা দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া। আচ্ছা, এরপরে দেখেন একটা সেম লেগো দিয়ে আমরা বাড়ি এবং আশেপাশে মানুষ, এগুলো কিন্তু লেগো, খুবই সুন্দর সুন্দর লেগো পাওয়া যায়, এটা দিয়ে আমরা কাজ করি। যদি আমরা বাংলাদেশে খুব সিম্পল যে 300 টাকা 200 টাকার লেগো ইউজ করি, কিন্তু এরকম কিন্তু মানে বেশ কস্টলি লেগো আছে যেখান দিয়ে আসলে আপনি আরো ক্রিয়েটিভ ভাবে কাজ করতে পারবেন। তো এই বাড়ি বানাতে যদি দেন তাহলে বাচ্চা সারাদিনে কাটাতে পারবে এই বাড়ি বানাতে। তারপর আরেকটা আমরা দেখতেছি, এটার নাম কি? এসকেভেটর। সেটাও দেখেন একটা মানে কানেক্ট লোগো। তারপরে দুইটা ছোট একটা বাড়ি, তারপরে একটা হেলিকপ্টার দেখতেছি আমরা। ঠিক আছে, এখন দেখেন আমরা বলছিলাম যে আমরা প্ল্যানিং পোকার গেম খেলা হয় যখন আসলে অ্যাজাইলে আমরা যখন প্রোডাক্ট ব্যাকলগে যখন আমরা আইটেম নেই, যে প্রোডাক্ট ব্যাকলগে যখন আমরা আইটেম গুলো থাকে, বিভিন্ন আইটেম থাকে, সেই আইটেমটাকে আমরা খুব সিম্পলি বলি পিবিআই, প্রোডাক্ট ব্যাকলগ আইটেমস। সেটা স্টোরি ফরম্যাটে থাকতে পারে, ফিচার ফরম্যাটে থাকতে পারে, অ্যাপিক ফরম্যাটে থাকতে পারে, থিম ফরম্যাটে থাকতে পারে। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস একজনকে আমি একটু কাজ দিতে চাই, ছোট্ট একটা ওয়ার্ডে একটা জিনিস বানাবেন, হ্যাঁ, কে করতে চান? খুবই ছোট্ট একটা জিনিস। বলেন ভাই, করি। আচ্ছা, ঠিক আছে, একটু আমি হোয়াইট বোর্ডে যাই, এটা একটু খেয়াল রাখি আমরা। দেখেন আমি একটু এখানে লিখি, এই যে মানে আমরা জানি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্ট, আমরা এটা নিয়ে আলোচনা করব। এই দুইটা ছবি একটু পাশাপাশি মানে আঁকতে বলবো আমি। একটা হচ্ছে প্রজেক্ট থাকে সবার উপরে, মানে প্রজেক্টকে আমরা কাজের সুবিধার জন্য সিম্পল ছোট ছোট কম্পোনেন্টে ব্রেকডাউন করি। সো ট্রেডিশনাল প্রজেক্ট, আমি বাম সাইডেরটা ট্রেডিশনাল শব্দটা ইউজ করবো না, এবার পিএমআই ট্রেডিশনাল শব্দ ইউজ করতে নিষেধ করছে, প্রেডিক্টিভ প্রজেক্ট বলবো আর কি, প্রেডিক্টিভ। সো প্রজেক্ট, সেটাকে ব্রেকডাউন করে আমরা ডাব্লিউবিএস তৈরি করি। যারা জানি না যে ডাব্লিউবিএস কি, তারা এখন কনফিউজ হওয়ার দরকার নাই, আমি জাস্ট এই যে মানে মুজাফফর ভাইকে কাজ দিচ্ছি, ওটা পরে তৈরি হয়ে গেলে পরে আমরা একটা ক্লাসে আলোচনা করব। ডাব্লিউবিএস, তার নিচে থাকে ওয়ার্ক প্যাকেজ, হ্যাঁ, আর ওয়ার্ক প্যাকেজের নিচে থাকে হচ্ছে টাস্ক। এই সিম্পল ব্রেকডাউনটা হয় আর কি প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্ট। ঠিক আছে, আর অ্যাজাইলে কিভাবে ব্রেকডাউনটা হয় দেখেন। অ্যাজাইলে হয় প্রথম হচ্ছে আপনার প্রোডাক্ট ভিশন অথবা ভিশন স্টেটমেন্ট বা শুধু ভিশন। তাহলে আমি সবার উপরে দিলাম প্রোডাক্ট ভিশন অথবা ভিশন, এটা বেটার হয় প্রোডাক্ট ভিশনে লিখি আমরা প্রোডাক্ট ভিশন। এটা আসলে 1 লাইনেরও হতে পারে বা 2-3 লাইনেরও হতে পারে, যে আমরা আসলে প্রোডাক্টটা কি করতে চাই। যেমন আমি বলতে চাই যে আমি একটা ই লার্নিং প্ল্যাটফর্ম বানাবো,
বাংলাদেশের নাম্বার 1 ই লার্নিং প্ল্যাটফর্ম বানাবো, যেখানে আমার মানে মানুষ বাংলায় টেকনোলজি শিখতে পারবে। সেইটা আমার প্রোডাক্ট ভিশন। সেই প্রোডাক্ট ভিশনটা আমরা করি কি, ওটাকে আমরা ব্রেকডাউন করে তৈরি করি হচ্ছে রোড ম্যাপ। যখনই আমরা রোড ম্যাপ বলতেছি, আমরা রোড ম্যাপ দেখি না অনেক জায়গায়, রোড ম্যাপ মানে গুগলের রোড ম্যাপ আছে, বা রোড ম্যাপ আমরা বুঝি যে হচ্ছে মানে টাইমের সাথে একটা সম্পর্ক থাকে। আমরা যে ভিশনটা অ্যাচিভ করতে চাই, যে ই লার্নিং প্ল্যাটফর্ম বানাবো, তাহলে আমরা তো একবার সেটা অ্যাচিভ করতে পারবো না। রোড ম্যাপ এরকম হতে পারে যে আমরা হয়তো প্রথম কোয়ার্টারে হয়তো আমরা জাস্ট একটা স্কেলেটন ওয়েবসাইট বানাবো, হ্যাঁ, তারপর সেকেন্ড কোয়ার্টারে হয়তো আমরা 10টা ই লার্নিং কোর্স ওখানে নিয়ে আসবো, থার্ড কোয়ার্টারে হয়তো 50 নিয়ে আসবো, তারপরে ফোর্থ কোয়ার্টার থেকে আসলে আমরা হিউজ মার্কেটিং শুরু করবো, যাতে আসলে লোকজন এসে যাতে দেখে যার কিছুই না, এরকম যাতে না হয়। 50 লার্নিং কোর্স আছে, দেন আমরা আসলে মার্কেটিং এ যাবো। এটা হচ্ছে রোড ম্যাপ, যে এই প্রোডাক্ট ভিশনটা অ্যাচিভ করার জন্য আমরা কোন টাইমে কোন কাজটা করব, সেটা কোয়ার্টারলি হতে পারে, ইয়ারলি হতে পারে, প্রজেক্টের উপর ডিপেন্ড করে, তারপরে আপনার মান্থেও হতে পারে। সো রোড ম্যাপ আপনার করবো। তারপরে রোড ম্যাপের পরে আসবে হচ্ছে রিলিজ প্ল্যান। রিলিজ, যারা কাগজ কলম নিয়ে আছেন তারা নিজেরাও লিখে রাখতে পারেন। রিলিজ, ঠিক আছে, রিলিজ আমরা করি মানে কয়টা, এই যে এখানে দেখেন একটু প্রোডাক্ট ভিশনের আন্ডারে, তাহলে রোড ম্যাপে কি থাকবে, এই কোয়ার্টারে এই আমি আইটেম মানে টার্গেট মিট করব, এবং একটা রোড ম্যাপকে অ্যাচিভ করার জন্য আসলে কি অনেকগুলো রিলিজ থাকবে। এখানে কিন্তু সেম প্রজেক্টের সাথে অনেকগুলো WBS থাকবে, একটা WBS এ আবার অনেকগুলো ওয়ার্ক প্যাকেজ থাকবে, একটা ওয়ার্ক প্যাকেজে অনেকগুলো টাস্ক থাকবে। সিমিলারলি প্রোডাক্ট ভিশনকে অ্যাচিভ করার জন্য আমাদের রোড ম্যাপ থাকবে 1 2 3, কোন কোয়ার্টারে আমি কোনটা নেব। আর প্রতিটা রোড ম্যাপকে যখন আমি ব্রেকডাউন করব তখন রিলিজ, তার মানে এই রোড ম্যাপকে ডেলিভারি দেওয়ার জন্য আমার সে রিলিজ 1 2 এবং 3 লাগবে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে রিলিজ। আমরা সিম্পলি যাচ্ছি, রিলিজের পরে থাকে হচ্ছে এপিক, ঠিক আছে। এপিক মানে অনেক বড় স্কোপ, অনেক বড়, হ্যাঁ, এটাকে আমরা যেমন WBS এর মেজর কম্পোনেন্ট বলতে পারি। এপিক, এপিকের নিচে থাকে থিম, হ্যাঁ, এই টার্মগুলা মানে আপনারা এনকাউন্টার করবেন বিভিন্ন জায়গায়, পরীক্ষার প্রশ্ন দেখতে পারেন, আবার স্টুডেন্ট ম্যানুয়ালে বিভিন্ন জায়গায় থাকবে। এপিক, তারপরে থিম, থিমের নিচে থাকে ফিচার। সবাইকে লিখতে পারছি ফিচার। এর পরে থাকে হচ্ছে আপনার ইউজার স্টোরি, এবং লাস্টে থাকে ইউজার স্টোরির নিচে কি থাকে, একটু বলতে পারবেন ইউজার স্টোরির নিচে কি থাকে? টাস্ক, স্টোরি পয়েন্ট, টাস্ক, টাস্ক, ঠিক আছে। এই যে টাস্ক যেটা আমরা এখানে বলেছিলাম, ওয়ার্ক প্যাকেজের নিচে টাস্ক থাকে। আর অ্যাজাইলে কি হয়, ইউজার স্টোরিটা তৈরি করার জন্য কয়টা কি কি টাস্ক করতে হবে সেটা আমরা এখানে আইডেন্টিফাই করি। তাহলে আবার বলতেছি, প্রোডাক্ট ভিশন যেটা আমাদেরকে ড্রাইভ করবে আমাদের রোডম্যাপ তৈরি করার জন্য, সেই রোডম্যাপটা এক একটা রোডম্যাপ ডেলিভারি দেওয়ার জন্য কি রিলিজ 1 2 3 করতে হবে। আবার একটা রিলিজের মধ্যে এপিক্স থাকবে, এপিক্স মানে হচ্ছে বড় বড় কম্পোনেন্ট। এক একটা এপিকের মধ্যে আবার একটু ছোট কম্পোনেন্ট থাকবে, যেটাকে আমরা বলতেছি থিম। কয়েকটা ফিচার মিলে একটা থিম হয়, কয়েকটা ইউজার স্টোরি মিলে একটা ফিচার হয়, এবং কয়েকটা টাস্ক মিলে একটা ইউজার স্টোরি কমপ্লিট হয়। এটা সবাই মনে রাখেন, এটা আসলে অলওয়েজ এটা মাথায় রাখতে হবে আপনার। ডান দিকেরটা স্পেশালি অ্যাজাইল নিয়ে যখন কথা বলবো, আর যখন আমরা প্রেডিক্টিভ নিয়ে কথা বলবো তখন বাম দিকেরটা মনে রাখবো, ঠিক আছে। আমি এটা সেভ করে রাখলাম। এবং তাহলে মুজাফফর ভাই, এটা আপনি একটু কাইন্ডলি একটা ওয়ার্ডে তৈরি করে দুইটা ফিগার আর কি, ওয়ার্ড বা ভিডিও যেটা দিয়ে পারেন করে আমাদেরকে ওয়ার্ড বা PDF শেয়ার করে নেন। আচ্ছা, জাস্ট এটাই আপনার ফিশবোন টাইপের ডায়াগ্রাম করে আর কি দিব আর কি, হায়ারার্কি করে নাকি, হায়ারার্কি করে। আচ্ছা ঠিক আছে, ওকে। ঠিক আছে, এই গ্রুপে শেয়ার করলে সবাই পেয়ে যাবে। হ্যাঁ সবাই পেয়ে আমি হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেব। ওকে, অলরাইট। সো এখন দেখেন আমরা যে জি জি, এই যে আমি দেখাচ্ছিলাম যে হেলিকপ্টার এবং লেগো, এখন আমরা আসলে আমি একটু প্ল্যানিং প্রকার গেম নিয়ে কথা বলতেছি, যে আমাদের PBI আইটেম আমরা আসলে সাইজিং করতে চাই, যে কোনটা করতে কিরকম স্টোরি পয়েন্ট লাগবে। আমরা বলেছিলাম যে অ্যাজাইল আসলে কি করে, অ্যাবসলিউট এস্টিমেশন করে না, রিলেটিভ এস্টিমেশন করে। তো যখন ধরেন এইখানে আমাদের কয়েকটা জিনিস আইটেম আছে, তাই না, একটা বড় বাড়ি, একটা ছোট বাড়ি, একটা এক্সকেভেটর, একটা হেলিকপ্টার এবং একটা গাড়ি।
তাহলে এখানে সবচেয়ে ছোট কোনটা আসলে সহজ এবং ছোট, যেটা আমরা মোটামুটি বুঝতে পারছি যে এটা না? জি ভাইয়া। হ্যাঁ, এখানে কম্পোনেন্টও কম, কারণ এগুলো একটাই একটা কম্পোনেন্ট আর কি। সো তাহলে এইটাকে আমরা কি করলাম, আসলে টিম প্রথমে ডিসাইড করে যে আসলে একটা রেফারেন্স পয়েন্ট ডিসাইড করে। ওই যে আমি যখন পুতুলের আপনাদের দেখাইছিলাম মনে আছে, পুতুলের আমি একটা বড় পুতুলের পাশে একটা ছোট পুতুল রেখেছিলাম, এই ছোট পুতুলটা হচ্ছে রেফারেন্স, এবং বলেছিলাম যে এইটার সাথে কম্পেয়ার করলে এটা আসলে কয়টা পুতুলের হাইটে হবে, রিলেটিভ এস্টিমেশন বলেছিলাম। আমরা কি করলাম, টিম যেটা আসলে সহজে বুঝতে পারে যে কোনটাতে কত মানে স্টোরি পয়েন্ট লাগবে, বেশিরভাগ টিমে 3 নেয় কিংবা 5 নেয় ফিবোনাচি নাম্বারের সিকোয়েন্সে। আমরা ফিবোনাচি নাম্বারের সিকোয়েন্স জানি তাই না? 0, তারপর অনেকে হাফ লেখে, 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 5, তারপরে 8, তারপরে 13, দেন 20 এরকম তাই না? 13 পর 21 হবে, আমরা সহজ করার জন্য 20 বলি। তারপরে যদি 21 হয় তাহলে কি হবে, 34 হওয়ার কথা, অনেক সময় 34 না বলে আমরা মডিফাইড ফিবোনাচি নাম্বার ইউজ করি, 40 বলি সহজ হওয়ার জন্য। সো 3 নম্বরটা আসলে কি করি আমরা, রেফারেন্স পয়েন্ট 3 নম্বরটা, মানে এটাকে পয়েন্ট দিলাম 3 হেলিকপ্টারে। এখন আমরা কি সবাই মোটামুটি এগ্রি করলাম যে এটা 3, বাকিগুলোর চেয়ে ছোট, কিন্তু এটা এত ছোট না, আমরা আসলে 0, 1, 2, 0, 1 রাখি খুব ছোট কাজের জন্য, বা 0 এমন একটা কাজ যেটা আসলে এস্টিমেশন করার দরকার নেই, আর 1, 2 রাখি আসলে ছোট কাজের জন্য। হ্যাঁ, 1, 2, 3 ছোট কাজের জন্য, আর জেনারেলি 5 এবং 8 ইউজ হয় মিডিয়াম সাইজের কাজের জন্য, আর 13, 20 ইউজ হয় হচ্ছে একটু বড় সাইজ কাজের জন্য। আর 40 কি, 40 আসলে যে আমরা একটু আগে বললাম না যে এপিক, হ্যাঁ এপিক সাইজের কাজের জন্য যেটা অনেক বড়, সেটার জন্য আমরা 40 পয়েন্ট জেনারেলি ইউজ করি। এটা সবাই ইউজ করবে সেম ভাবে এরকম না, আমি একটু জেনারেল প্র্যাকটিস করতেছি, অনেক টিম ডিফারেন্ট ইউজ করতে পারে। সো এখন দেখেন আমরা সবার একটু ভিডিও অন করতে হবে আমার। এখন আমি যদি বলি, আপনাদেরকে জিজ্ঞাসা করি যে এই গাড়িটা, এটার পয়েন্ট লাগবে 3 স্টোরি পয়েন্ট, সবাই মোবাইল অ্যাপটা একটু ওপেন করেন, মোবাইল অ্যাপটা একটু ওপেন করেন, ভিডিও একটু অন করতে হবে আমাদের। ওটা আমাকে একটু আপনারা ওই মোবাইল অ্যাপটা অন করেন, ওখানে কি কি ডিজিট আছে একজন আমাকে দেখায় বলেন তো, ক্যামেরা একটু দেখায় বলেন কোন কোন ডিজিট আছে। ক্যামেরা দেখানোই মুশকিল না, যে আপনার ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডের জন্য ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে করলে হয়, বা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ডটা যদি তুলে দেওয়া যায় নাম্বার তাহলে কত আসলে বলা যায়? হ্যাঁ, কেউ কেউ পাচ্ছে দেখাতে, না কেউ দেখাবো না এরকম বলেছি, মুস্তাহিম ভাই বলেন। হ্যাঁ আচ্ছা, আসছে। স্ক্রিনটা দেখতে যাচ্ছেন? হ্যাঁ, এই যে আসছে দেখেন, সবাই দেখতে পাচ্ছি আমরা, এই যে 0, 1, 2, 3 রাইট। জি ভাইয়া। এখানে দেখেন একদম 0 এবং নিচে দেখেন কি আছে, নিচে প্রশ্নবোধক একটা আছে, হোয়াট, তারপর আরেকটা কি আছে, ইনফিনিটি আছে একটা বলে নাকি, বিস্কিট আছে ভাইয়া, আর একটা বিস্কিট আছে বা কফি কাপ আছে না, কফি কাপ। জি ভাইয়া। কফি কাপ আছে, ভাই বিস্কিট না, কফি কাপ আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন বলেন এই প্রতিটা নাম্বারে কিন্তু একটা ইন্ডিকেশন আছে। 0 মানে হচ্ছে যদি কেউ 0 দেখায় তার মানে হচ্ছে ওই কাজটা এত ছোট, এটা আসলে আর দরকার নেই মুজাফফর ভাই। হ্যাঁ, তাহলে এই কাজটা এত ছোট যেটা আসলে এস্টিমেশনের দরকার নেই, এটা মিন করে, কিংবা অনেক সময় মিন করে 0 দিয়ে যে এই কাজটা আসলে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এরপর 2 নম্বর হচ্ছে যে আমরা ওই যে যেটা আমরা বললাম 100, 40 মানে এপিক, মানে বড় কম্পোনেন্ট, যেটাকে আসলে ব্রেকডাউন করলে তারপর আসলে এস্টিমেশন করাটা ইজি হবে। আর কেউ যদি 100 দেখায় তার মানে হচ্ছে এটা এত বড় যেটা আসলে এস্টিমেট করা সম্ভব না, এটাকে আসলে আমাদেরকে আরো ছোট ছোট ব্রেকডাউন করে তারপর এস্টিমেটে যাব আমরা। তো সেটা 100 যদি কখনো কেউ দেখায় তাহলে সেটা মানে হচ্ছে এটা হচ্ছে এপিকের চেয়েও বড় সাইজের। আর কেউ যদি অসীম দেখায় ইনফিনিটি, তাহলে কি হবে, ইনফিনিটি যদি কেউ দেখায় তার মানে আসলে ইট ইজ নট পসিবল টু এস্টিমেট, এটা এত বড় যেটা আসলে এস্টিমেট করা পসিবল না, এরকম একটা বড় জিনিস নিয়ে আমরা আসলে এস্টিমেট করতে যাচ্ছি।
এটা কেন বলতেছি, প্রোডাক্ট ব্যাকলগে কিন্তু একদম ছোট আইটেম থেকে শুরু করে একদম বিগ আইটেমও থাকতে পারে, ঠিক আছে, ছোট আইটেম থেকে একদম বড় হ্যাঁ আইটেমও থাকতে পারে। আচ্ছা, এরপরে কফিকে যে কাপটা দেখলাম আমরা, কফি কাপ, কেউ যদি কফি কাপ শো করে, আপনি ক্লিক করেন কফি কাপে, কি হবে তাহলে বড় কফি একটা আসবে না, কফি কাপ। কেউ যদি কফি কাপ শেয়ার দেখায়, তার মানে হচ্ছে কি, কফি কাপ হচ্ছে মানে যে আমার আসলে আমরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, একটু কফি ব্রেক দরকার, ঠিক আছে, আমাদের একটু ব্রেক দরকার, আমরা প্ল্যানিং করতে পারছি না, উই আর অলরেডি টায়ার্ড, সো লেটস হ্যাভ এ কাপ অফ কফি, ঠিক আছে। অনেক জায়গায় কফির জায়গায় পাই শব্দটা আছে, পাই, ঠিক আছে, পাই আছে, পাই মানেও সেম, পাই মানে হচ্ছে সেম, যে আপনাকে আসলে এখন আপনি ব্রেক চাচ্ছেন, ঠিক আছে। আচ্ছা, এখন আমাকে বলেন যে আমরা যে হেলিকপ্টার দেখলাম 3 ধরেছি আমরা, তাহলে আমরা যদি এই যে গাড়িটার সাইজিং করি, তাহলে আসলে কত ধরবো আমরা? 5 to 8। না না, একজন একটা বলবেন, দাঁড়ান এখন না, সবাই ইয়াটা করেন না, যে মোবাইলে বের করেন যে আপনি কত ধরছেন, মনে মনে চিন্তা করেন সবাই, যে আমার যদি হেলিকপ্টার 3 হয় তাহলে ওই গাড়িটা সাইজ কত হবে স্টোরি পয়েন্টে, এটাকে ডাবল, আমরা যে রিলেটিভ এস্টিমেশন করবো কিন্তু অ্যাবসলিউট না, হেলিকপ্টারের সাথে কম্পেয়ার করবো, এটা কি ডাবল নাকি 1.5 গুণ নাকি 2 গুণ, তার সাথে আমি মিলিয়ে দেখবো। হ্যাঁ ভাই এখানে তো 1.5 গুণ 2 গুণ তো বসানো যাবে না, যেমন 3 এর পর 5, 5 এর পর 8, হ্যাঁ 1.5 গুণ মানে কি, মানে 3 1.5 গুণ মানে হচ্ছে আপনি এটা গুণ করে 4.5 মানে 5 হবে তখন। 4.5। হ্যাঁ এটা দেখা যাবে মানে স্ক্রিন মানে গাড়ির পিকচ ইমেজ ওই স্লাইডের এটা দেখতে পারলে সুবিধা। হ্যাঁ অবশ্যই। ওকে ঠিক আছে, এখন সবাই না, কেউ কিছু বলবেন না, বলা যাবে না যতক্ষণ না স্কাম মাস্টার, আমি ধরেন আপনাদের এখন স্কাম মাস্টার, আমি যতক্ষণ না বলবো ততক্ষণ আপনারা সব, এটা আসলে সব কার্ডে লেখা হয়, আমরা এখন মোবাইল অ্যাপ ইউজ করতেছি তো, কার্ডে লেখা থাকে এবং কার্ডটা সবাই যেটা এস্টিমেট করে সেটা ঢেকে রাখে নিজের কাছে, উল্টা এটা তো বডি বড়, দেখ বডি মোটা কিন্তু সাইজে ছোট। তাইলে আপনারা সবাই ধরেন, যেমন এখন আমরা রাজুকে দেখতেছি, মুজাফফর ভাই এবং হচ্ছে বিল্লা ভাই, এখন আমি যখন বলবো তখন আপনারা মোবাইলে দেখাবেন যে কে কত ধরছেন আর কি, যখন বলবো সবাই ধরছেন? জি ভাই, জি অলরাইট, তাহলে এখন দেখি রাজু দেখান। আমি 5 5 আর মুজাফফর ভাই 2 আপনি 2 ধরছেন, গাড়ির চেয়ে কম হবে বলছেন। আচ্ছা দেখেন, তাহলে আমরা কিন্তু প্রথম যে গেমটা খেললাম প্ল্যানিং প্রকার, সেখানে কিন্তু সবাই কনসেনসাসে পৌঁছতে পারি নাই। প্ল্যানিং প্রকারের সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে ডিসকাস করা। কি ডিসকাস করা, যে আমরা কেন একজন 5 বললাম আর একজন কেন 2 বললাম। তাহলে আমি শুনি, মুজাফফর ভাই কাছে শুনি যে কেন 2 বললেন আপনি। আমি তো হেলিকপ্টারের সাথে রিলেটিভ সাইজ বের করছি, তাই না গাড়িটা? হ্যাঁ তো হেলিকপ্টার যদি 3 হয় তাহলে এটা যেহেতু relative ছোট লাগছে দেখতে, সেজন্য আর কি। আর একটু ছোট লাগতেছে দেখতে। হ্যাঁ অলরাইট, আমরা আসলে যখন এস্টিমেট করি তখন 2-3টা বিষয় খেয়াল রাখি। একটা হচ্ছে কমপ্লেক্সিটি কিরকম আছে এখানে, তারপরে কিরকম লেভেল লাগবে, 3টা মেইনলি ফ্যাক্টর চিন্তা করা হয়। একটা হচ্ছে কমপ্লেক্সিটি কিরকম, তারপরে কিরকম লেভেল লাগবে, একটা হচ্ছে কোনো পিটফল বা রিস্ক আছে কিনা। এই 3টা জিনিস জেনারেলি কম্পেয়ার করে আমরা সাইজিংটা করি। রাজু বা মুস্তাহিম ভাই একজন বলেন যে কেন আপনি 5 বললেন। ও আমি 5 ধরেছি, ওইটা একটু, এটা একটু মোটা আর কি, ওটার চেয়ে একটু আমার কাছে বেশি মোটা মনে হচ্ছে, হেলদি আর কি, ওটার চেয়ে একটু হেলদি, যেহেতু সেই হিসাবে আমি ওই কনসেপ্ট থেকেই এটা 5 ধরছি। আচ্ছা, ভাবতেছি যে এখানে আরো বেশি না, আমার কাছে মনে হচ্ছে যে গাড়ির ফাংশনালিটিটা বেশি আছে, সেখানে হেলিকপ্টারের ফ্যাক্টরগুলোকে আমার বেশি প্রি-অ্যাসাইন মনে হচ্ছে আর কি, এই জন্য। মানে অলরেডি পাকা টাকা সব অ্যাসাইন করা আছে, জাস্ট লাগাই ফেলেন, তাই না? এরকম ভাবতেছি। আমার কাছে মনে হচ্ছে যে ওটা ফ্রেমিং করা আছে, আর এখানে যেটা ফ্রেমিং এ উই হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট, এটা হচ্ছে এখানে ফ্রেমিংটা অনেক কম মনে হচ্ছে না, বেশিরভাগই আপনাকে লাগাতে হবে। জি একটু কমপ্লেক্স আছে। আর এখানে যেমন পাকা টাকা, লেস টেস, তারপরে সবকিছু আসলে বোধহয় লাগানো আছে আর কি, তারপর নিচের বডিটা। আচ্ছা, তাহলে আমরা দেখেন, আমরা কিন্তু দুজনেরই অভিমত শুনলাম, খেয়াল করছেন? যে সবচেয়ে বেশি বলছে, যে সবচেয়ে কম বলছে। এখন আমরা সেকেন্ড টাইম আবার প্ল্যানিং প্রকার সেম বিষয়ে খেলবো, ঠিক আছে? এখন যে আমরা ডিসকাশনটা শুনলাম না, 2 পক্ষের মত শুনলাম,
এখন এখন আপনারা আবার বলেন, এখন এখন আপনারা বলেন যে এখন তাইলে কে কি চিন্তা করলেন। এখন আপনারা সবাই চিন্তা করেন, যেহেতু আমরা 4 জন পার্টিসিপেট করতেছি, 3-4 জন, আপনারা আবার চিন্তা করেন যে আসলে এই ডিসকাশন শোনার পরে কি মনে হলো। মনে হয় আপনারা একটা অলরেডি এস্টিমেট করে ফেলেন, এরপরে আমি যখন জিজ্ঞাসা করবো তখন সবাই বললেই হবে যে কত ধরছেন আর কি। ঠিক আছে, চিন্তা করছেন সবাই? ওকে, সো আমরা সেকেন্ড রাউন্ড প্ল্যানিং প্রকারে এখন জিজ্ঞাসা করতেছি যে এখন বলেন যে বিল্লাহ আপনি কি বললেন? আপনি এখন 3 বললেন। আপনি কিন্তু এরকম না যে আমাকে অন্যটা বলতে হবে। আমি যদি 5 মনে করি 5ই, তাহলে আপনি আবার 5ই বলতে পারেন, বা 3ও বলতে পারেন, আবার বেশিও বলতে পারেন, কোনো রেস্ট্রিকশন নাই। ওকে, বাট আমার কাছে এখন আমার কনসেনসাসে মনে হলো যে না 3 উইল বি কারেক্ট, কারণ ওটার সাথে আমরা যদি কমপ্লেক্সিটি, লেবার এবং এইগুলো ফ্যাক্টর করি তাহলে ফিচার গুলো, তাহলে মোটামুটি কম বা একই রকম সময় লাগবে। আচ্ছা, নাইস। এরপরে আপনার কই রাজু কোথায় গেলেন? আপনি কত ধরছেন? নাই। মুজাফফর ভাই কি ধরলেন এখন? আমি ডেভিয়েশন হয়নি আমার, আমি না ঠিক আছে, দুইয়ে আছেন। 2 আছি। হ্যাঁ, অ্যাকচুয়াল হচ্ছে যে মানে ইটস ফান, বাট আমি বলছি আমি আসলে 2টাই বিল্ড করছি আমার মেয়ের জন্য, আছে আর কি 2টাই লেগো সেটে। এক্সপেরিয়েন্স। হ্যাঁ, এক্সপেরিয়েন্স। আমি দেখেছি যে আপনার ওই হেলিকপ্টার বানানো একটু কঠিনই আছে। কঠিনই আছে না? হ্যাঁ, গাড়ি বানানো গাড়ির হলো সহজ। হুইল টুইল সব রেডিমেড, হুইল রেডিমেড থাকে, সেজন্য এটা তেমন একটা বিগ আচ্ছা, ডিল। আচ্ছা। দেখেন চমৎকার না? ফ্রেম যেটা ইজি বেশি দেওয়া আছে সেটা ইজিয়ার হবে। রাইট। তার মানে দেখেন আমরা এক্সপেরিয়েন্স আমাদের অনেক হেল্প করলো না, মানে একটা ভালো এস্টিমেশন জন্য। তো আসলে যখন টিম প্রথম এস্টিমেশন শুরু করে তখন কিন্তু এক্সপেরিয়েন্স কম থাকে, ফলে শুরুর দিকে এরকম ফ্লাকচুয়েশন হবে, কেউ কম বলবে কেউ বেশি বলবে, এরকম চলতে থাকবে। কেউ একজন ফোন দিচ্ছে নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার থার্ড গেমে আর যাব না, মানে এটা আসলে আমরা আগে 3-4টা লিখে ফেলি যে আমরা আসলে কিভাবে প্ল্যানিং খেলার সময় কিভাবে করবো আর কি। যেমন আমরা 2বার খেললাম, খেলার পরে ডিসকাস করলাম। প্ল্যানিং প্রকার কিন্তু মেইন হচ্ছে একটু গেমিং এবং ফান, সবাইকে ইনভলভ করা, আর আরেকটা হচ্ছে ডিসকাশন করা। যত আপনি ডিসকাশন করবেন, এখন যেমন আমরা ডিসকাশন করে কিন্তু অনেক ক্লিয়ার হয়ে গেল, তার মধ্যে যেমন মুজাফফর ভাইয়ের এক্সপিরিয়েন্স ছিল হ্যান্ডস অন, ফলে কিন্তু আমরা এখন আরো একটু ক্লিয়ার হলাম। এই ডিসকাশনটা কিন্তু মেইন কি পয়েন্ট প্ল্যানিং প্রকারে, ঠিক আছে? কারণ টিমে যখন ডিসকাশন হবে তখন আসলে ক্লিয়ার হতে থাকবে আমার পিবিএ আইটেমগুলা, ব্যাকলগ আইটেমগুলো আসলে কিরকম হবে বা হতে যাচ্ছে। এখন আমরা যদি 3-4টায় লিখে রাখি যে আমরা 2বার যদি গেম খেলার পরেও কনসেনসাস না হয়, সবাই এক পয়েন্টে এগ্রি না করি, তাহলে আমরা এরকম ডিসিশন নিতে পারি, 3-4টায় লেখা থাকতে পারে যে সবচেয়ে যেটা হাইয়েস্ট সেটা আমরা নেব। কিংবা কি করতে পারি, এটা 3-4টার বিষয়, আমরা বলতে পারি যে সবচেয়ে লোয়েস্ট এবং সবচেয়ে যেটা হাইয়েস্ট সেই দুইটা যোগ করে এভারেজ করতে পারি আমরা। হ্যাঁ, যেমন আমাদের তাহলে কি হবে, যেটা রেজাল্ট এটা অনেক সময় ফিবোনাচি নাম্বার নাও হতে পারে, এই যে ফ্র্যাকশনও হতে পারে। তার মানে আমরা যদি এখন দুইটা যোগ করতাম সেই 3-4টার নর্মস অনুযায়ী, তাহলে 3-2 যোগ করলে হতো আমাদের 5, 2 দিয়ে ভাগ, তারপর যদি এটাকে যদি ভাগ করতাম আমরা দুইজনের মিলে, তাহলে আমরা পেতাম হচ্ছে 2.5। আবার এটাও করতে পারি আমরা, আরেকটা ওয়ে করতে পারি আমরা, যে আমরা আসলে সবগুলা যোগ করবো, যারা পার্টিসিপেট করছে সবারগুলো যোগ করে এভারেজ করে যেটা হবে সেটা আমরা নেব। সো আমরা আসলে মানে 2বার বা 3বারের বেশি খেলি না, কারণ সময় নষ্ট হবে। তারপরে আসলে আমরা যে কোনো একটা ওয়েতে কনসেনসাসে পৌঁছার চেষ্টা করি। সো এই হচ্ছে আমাদের প্ল্যানিং প্রকার গেম খেলা আর কি। হ্যাঁ, এইভাবে কিন্তু আমরা এস্টিমেট করি। আচ্ছা, নাও আমরা দেখি, আমি বোধহয় গেম খেলতে একটু সময় বেশি লেগে গেল। লেটস দেখি কতদূর যাওয়া যায়। এটা আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক, পুরো টপিকে এটা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। সো বিল্ড এ শেয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট আ প্রজেক্ট। এটা বলছিলাম শেয়ার যাতে সবার আন্ডারস্ট্যান্ডিং হয়, সবার ভিশন যাতে এক হয়, সবাই যাতে আমরা কমিটেড থাকি সেই ভিশনকে অ্যাচিভ করার জন্য। এটা সব প্রজেক্টে ইম্পর্টেন্ট, ঠিক আছে? সবার ভিশনকে ঠিক করা পুরো টিমে, যে আজকে আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচ আমরা আমাদের জীবন দিয়ে হলেও জিতবো আমরা, ঠিক আছে? ব্রাহ্মণবাড়িয়া নাকি আমরা মারামারি করবো। সো মানে আমাদের ফোকাস থাকতে হবে যে আজকে আমাদের ম্যাচ জিততেই হবে। ভাইয়া খালি ব্রাউনবাড়িয়াতে না, লন্ডনেও মারামারি হয়, ওরাও মারামারি করছে, আমাদের কম না। সো খালি ইংল্যান্ড এবং ইতালি মারামারি, তাও নিজের দেশে মারামারি করছে, ঠিক আছে, আমরা তো এখানে কোনো কারণ নাই আসলে। আচ্ছা, তাহলে দেখেন ভিশন। হ্যাঁ, আমরা অ্যাজাইলে নরমালি আসলে ভিশন স্টেটমেন্ট রেডি করি, সেটা প্রোডাক্ট ভিশন বলা হয় বা ভিশন বলা হয়, কিংবা
আর একটু ভালোভাবে ভিশন স্টেটমেন্ট বলা হয়। সেটা জাস্ট ওয়ান লাইনারও হতে পারে, অনেক সময় টু লাইনারও হতে পারে, বা একটা পেজ হতে পারে। এটা আমাদের প্রোডাক্টের ভিশন। কেন আমরা তৈরি করতেছি? যাতে সবাই আসলে ফোকাস থাকি যে আসলে আমরা আসলে একটা লং রান কি অ্যাচিভ করতে যাচ্ছি। এবং এই ভিশনকে আমরা অনেক সময় আমরা গান জানি না, যে ধ্রুব তারা নিয়ে একটা গান আছে না হেমন্তের, হ্যাঁ, আমায় প্রশ্ন করে নীল ধ্রুব তারা। ধ্রুব তারা মানে কি? ধ্রুবতা মানে তো ধ্রুবতা নাই, আপনার বাংলায় বলুন। যেটা সন্ধ্যা আকাশে দেখা যায়। হ্যাঁ, মানে আমরা কি আমাদের ডিরেকশন বা সবকিছু ধ্রুব তারার উপর ইয়া করি আর কি, আমরা ডিরেকশন নেই। So, ধ্রুব রেফারেন্স তারাটা বা হ্যাঁ, এরকম। রেফারেন্স পয়েন্ট আর কি। সো এটাকে আমরা নর্থ স্টার, তাই না, ইংলিশে বলি নর্থ স্টার। তো আমাদের নর্থ স্টার যাতে চেঞ্জ না হয়, ভিশন মানে হচ্ছে নর্থ স্টার, ওখানে আমরা অ্যাচিভ করতে যাচ্ছি। এবং এই নর্থ স্টার সচরাচর চেঞ্জ হবে না, ধ্রুব তারা বলতেছি আমরা। যদি আমার ভিশনই বারবার চেঞ্জ হতে থাকে, দ্যাট ইজ নট এ ভিশন। বুঝতে পারছি? সো ভিশনটা থাকতে হবে, নয়তো আপনি কার জন্য যাচ্ছেন? আমাদের পুরো সব, এটা কিন্তু সব জায়গায় সত্য, আমাদের লাইফের একটা ভিশন আছে, আমাদের ক্যারিয়ারের একটা ভিশন থাকা উচিত, তাই না? এটাই আমাদেরকে আসলে ড্রাইভ করবে এবং ওখানে আমরা পৌঁছতে চাই। আর না হলে যদি উইদাউট ভিশন কারা চলে? আমরা এমনি এমনি মানে হাস্যরসের জন্য বলি পাগলরাই চলে, যাদের কোনো ভিশন নেই। কিন্তু আমরাও কিন্তু মানুষের বেশিরভাগই দেখা যায় কোনো ঠিক ভিশন সেট করতে পারি না। সো ভিশন থাকতে হবে, তার একটা প্রজেক্টের নর্থ স্টার ঠিক করতে হবে, যে আমার ভিশন ওইটা, ভিশন হচ্ছে সেই নর্থ স্টার, ধ্রুব তারা। আচ্ছা, এরপরে আমরা ভিশনকে আইডেন্টিফাই করার জন্য আমরা দুইটা টুল ইউজ করি। পরীক্ষায় একটা প্রশ্ন অবশ্যই আসবে এখান থেকে। ভিশন স্টেটমেন্ট তৈরি করার জন্য কি কি টুল টেকনিক ইউজ করি? একটা হচ্ছে এক্সপি মেটাফোর। কারো মনে আছে এটা কোথায় আলোচনা করছিলাম আমি? এক্সপি মেটাফোর লিয়েনে কোথায়? লিয়েন লিন 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 না লিনে এক্সপি তে করছিলাম আমরা, এক্সট্রিম প্রোগ্রামিং এ। হ্যাঁ, এক্সট্রিম প্রোগ্রামিং এর একটা প্রিন্সিপাল ছিল এক্সপি মেটাফোর। তার মানে হচ্ছে আমরা ভিশন স্টেটমেন্ট কি আপনি কি করবেন বলেন? এরকম মেটাফোর দিয়ে করতে হবে না, যে আমরা আসলে যেটা সহজে চেঞ্জ হবে না। এবং আমরা মেটাফোরটা কখন ইউজ করি? রূপক কখন আমরা ইউজ করি? উপমা, যখন আমরা কোনো কিছু বুঝাতে চাই। হ্যাঁ, টেকনিক্যাল বা বিষয় নন টেকনিক্যাল লোকজনকে বুঝাতে চাই, সেই জায়গায় আমরা আসলে মেটাফোর ইউজ করি। তো যখন আমরা ভিশন স্টেটমেন্ট তৈরি করব, তখন আসলে উই ক্যান ইউজ মেটাফোর, মানুষকে বোঝানোর জন্য যে আমরা আসলে কি চাচ্ছি, কি করতে যাচ্ছি। সেটা হচ্ছে এক্সপি মেটাফোর। নন টেকনিক্যাল ভাষায় উপমা দিয়ে রূপক করতে আমরা আমাদের ভিশন স্টেটমেন্টকে তৈরি করার চেষ্টা করি, সেটা হচ্ছে এক্সপি মেটাফোর। কারণ আমি গত রাতে আমি আমার মেয়েকে এই হাঙ্গরের গল্প শোনাচ্ছিলাম, যে হাঙ্গর মানুষকে খেয়ে ফেলে। আমি বললাম যে এই হাঙ্গরের সাথে ফাইট দেওয়ার জন্য হারপুন মানুষ ইউজ করে। তা এখন জিজ্ঞাসা করলো হারপুনটা কি, মানে সে কখনো হারপুন শব্দটাই শোনে না। তখন বললাম যে বন্দুকের মতো, যেটা গুলির মতো বের হয়ে যাবে, আবার তীরের মতো গিয়া হবে, সো দ্যাট ইজ হারপুন। সো এই যে আমরা একটা উপমা ইউজ করি, সেটা আসলে মেটাফোর। আর প্রোডাক্ট বক্স এক্সারসাইজ, এই দুইটা টুলই কিন্তু একদম নতুন, পিএম বকের কোথাও আগে ছিল না, পিএমআই কোনো আলোচনা করে নাই। এই দুটো অ্যাজাইল ফ্যাক্টরস, প্রোডাক্ট বক্স এক্সারসাইজ। মেগা শপে আমরা যাই না? মেগা শপ, হ্যাঁ, মেগা শপ তো এখন বাংলাদেশে ভালোই চলে। তো মেগা শপে যে আমরা গেলাম, স্বপ্ন প্রথম নিয়ে আসছিল, এবং তারা কিন্তু প্রথমে প্রজেক্টটা ফেইল ছিল, কারণ দ্যাট ওয়াজ টু আর্লি। কিন্তু এখন আমার মনে হয় স্বপ্ন ভালোভাবে সাস্টেইন করছে না এসিআই গ্রুপের। এখনো লস উঠাইতে পারে নাই। হ্যাঁ, আচ্ছা, আপনি তো এসিআই তে এখনো লস উঠাতে পারেন, যে আসিফ ইকবাল ভাই ছিল, সাইফুল্লাহ ছিল, দুজন। আচ্ছা, এখন শোনেন, যে আমরা যে ইয়াতে যাই, মেটা শপে যে যাই আমরা, কেউ এরকম আছেন এখানে যে আমি একটা জিনিস কিনতে গেছি মেগা শপে, ওই একটা জিনিস কিনেই বের হয়ে আসতে পারছি? অসম্ভব। কেউ আছেন এখানে যে আজকে টার্গেট করছে যে আমি একটা জিনিস কিনবো, আর কিছু কিনবো না? যদি ক্রেডিট কার্ড পকেটে থাকে তাহলে প্রবলেম, টাকা এমনি থাকলে তখন প্রবলেম। দেখেন, আমরা একটা জিনিস কিনতে চাই, কিন্তু কি হয়, আমরা দেখি যে একটু মানে ঘুরলেই এই প্যাকেট সেই প্যাকেট, এই জিনিস এই অফার সেই অফার, কিন্তু আমরা কিন্তু দেখেন 2-3টা আইটেম কিনে 4-5টা আইটেম কেনা ছাড়া কেউ বের হতে পারছি আমার মনে নাই। হ্যাঁ, পারা যায় না আসলে। কারণ কি, আসলে দেখেন এই যে বক্সের পিছনে কিন্তু অনেক টাকা খরচ করা হয়, তাই না? প্রোডাক্টের বক্সের মধ্যে এই বক্সে কি আছে, এই বক্সের কালার, তারপর বক্সের মধ্যে এটা এত নিউট্রিয়েন্ট আছে,
এটা খেলে এটা হবে, এটা খেলে এটা হবে, এখানে এই অফার আছে, এত ডিসকাউন্ট আছে, এগুলো আমরা দেখি না প্রোডাক্ট বক্সের পিছনে কেন এত টাকা খরচ করি? কারণ বক্সে আসলে আমাদেরকে আকর্ষণ করে যে দেখি এটা কি। আর বাচ্চাদেরকে যদি নিয়ে যান, বাচ্চাদের আপনারা কেউ খেয়াল করছেন বাচ্চাদের যে টয় শপ হয় বা মেগা শপ যে বাচ্চাদের টয় থাকে, এটা কোথায় থাকে? উঁচুতে থাকে না নিচে মাটিতে থাকে? নিচে থাকে approach। নিচে নিচে সবাই খেয়াল করছেন তো না? মার্কেটিং পলিসি কিন্তু নিচে থাকে, যাতে বাচ্চারা দেখবেন যে গিয়ে ওটা ধরে ফেলছে। উপরে যদি তাকায় তাহলে তো আসলে আপনি স্কিপ করতে পারবেন, কিন্তু বাচ্চা নিজেই দেখবেন যে ধরে ফেলছে অথবা ওই খেলনার মধ্যে উঠে গেছে। সো দ্যাট ইজ দ্য ট্রিক্স। প্রোডাক্ট বক্স এক্সারসাইজ হচ্ছে যখন আমরা একটা প্রোডাক্টের ভিশন সেট করার চেষ্টা করতেছি, তখন যারা আসলে মার্কেটিং এর সেলস এর লোকজন যারা প্রোডাক্টটা চাচ্ছে যে কিরকম হয় প্রোডাক্টটা, তাদেরকে একদম প্যাকেট দিয়ে বলা হয় যে তোমরা প্যাকেজটা ডিজাইন করো, কি কি ফিচার থাকা উচিত, কি কি নিলে কাস্টমার সবচেয়ে অ্যাট্রাকটিভ মনে করবে। সো এট দ্য আউটসেট আমরা আসলে প্রোডাক্টটা একটা বক্স এক্সারসাইজ করা হয়। ওখান থেকে আসলে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি যে আমরা যে প্রোডাক্টটা তৈরি করব সেটা আসলে কি হবে, তার মধ্যে কি কি ফিচার এবং ফাংশনালিটি থাকা দরকার, এবং আলটিমেটলি কাস্টমারকে গোসলের কথা। তো পরে যে ঠান্ডা খেয়েছে, আম খাওয়া তো নিষেধ, আমার তো বিল্লা ভাই। হ্যাঁ আম কাটিছে। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি প্রোডাক্ট বক্স। তো আমরা যখন ভিশন তৈরি করি আমার প্রোডাক্টে, তখন আসলে আমরা এরকম বক্স দিয়ে একদম মানে ফিজিক্যালি বক্সকে ডিজাইন করে তার মধ্যে ফিচার লিখে আমরা মার্কেটিং, সেলস এবং যারা কাস্টমার ফোকাস এবং আমার টিম সবাই মিলেই এক্সারসাইজটা করি, করে আমরা আসলে তৈরি করি যে আমাদের প্রোডাক্টটার ভিশন কি হবে এবং ফিচার কি কি থাকা উচিত এট এ ব্রড সেন্স। ঠিক আছে, সো দিস ইজ এ গ্রেট টুল যেটা আসলে অনেক জায়গায় ইউজ করা হয়। আর আমরা এখানে চার্টার, ট্রেডিশনাল বলবো না, প্রেডিক্টিভ প্রজেক্ট ম্যানেজমেন্টে আমরা প্রজেক্ট শুরু করি চার্টারের মধ্যে ভিশন থাকে, চার্টারের মধ্যে জাস্টিফিকেশন থাকে, তাই না? চার্টারের মধ্যে থাকে কি কি বেনিফিট থাকবে, হাই লেভেল কি কি ফিচার্স থাকবে, এই সবকিছু থাকে চার্টারে। আর অ্যাজাইলে নরমালি আমরা প্রোডাক্ট সেটা করি ভিশন স্টেটমেন্ট, আর আমরা প্রেডিক্টিভ প্রজেক্টে করি চার্টারে। এই দুইটা জিনিসই আলোচনা হচ্ছে এখানে। ঠিক আছে, এটা এই চ্যাপ্টারে। ঠিক আছে, এরপরে আমরা প্রজেক্ট প্ল্যান তৈরি করি, যেটা পরে আমরা শিখবো। এই আজকে লেসনটা শেষ হয়ে গেলে নেক্সট লেসন থেকে আমরা প্ল্যানিং এ চলে যাব, সেটার এখানে রেফারেন্স আছে। হ্যাঁ বলুন। এই যে আমরা কিন্তু মানে অনেক অনেক ক্ষেত্রেই ট্রেডিশনাল প্রজেক্ট আর হলো অ্যাজাইল, এই দুটোর বিভিন্ন ফ্রেজিং মানে বিভিন্ন নামকে আমরা শব্দকে আমরা বিভিন্নভাবে কম্পেয়ার করতেছি। তো এটার যদি এটারও একটা মানে আপনার কম্পারিজন চার্ট করে নিলে মানে হ্যাঁ সহজ হয়ে যায় আর কি, তাহলে আমরা একবার দেখলেই রিভাইভ করে নিতে পারবো আর কি। ঠিক আছে, দেখা যাক এরকম কিছু করা যায় কিনা। ওকে, আপনি আমাকে ইনস্ট্রাকশন দিলেও আমি করে নিতে মানে হেল্প করতে পারবো আর কি। আমার মনে হয় লেখা শুরু করে দিতে পারেন ম্যাপিং করাটা, কারণ ক্লাসে চলতে থাকবে আর ম্যাপিং হয়তো আমরা একটা আপডেট হতে থাকতে পারি। আচ্ছা ঠিক আছে, আমি যে এই পর্যন্ত যেটুকু শিখছি বা জানি সেটা আমি করবো, করে আপনাকে দিলে আপনি বাকিটা আপডেট করে দিন। আচ্ছা ঠিক আছে, মানে কন্টিনিউয়াস প্রসেস আমরা ক্লাসের শেষে গিয়ে একটা কত সুন্দর একটা জিনিস তৈরি করে ফেলতে পারি। ওকে ঠিক আছে, অলরাইট। সো দেখেন প্রোডাক্ট ভিশন নিয়ে আমি প্রজেক্ট ভিশন বা প্রোডাক্ট ভিশন নিয়ে আমি অনেক কথা বলছি। আমার মনে হয় আমি আর ভিতরে যাব না, আপনারা দেখে নিয়েন প্রজেক্ট চার্টার, যেটা আসলে আমরা প্রেডিক্টিভ প্রজেক্টটা একদম সবকিছু থেকে হাই লেভেল, এবং যেটা মেইন ডেফিনিশনটা এখানে আছে। এর এই স্লাইডটা আমার একটু ডেফিনিশন মনে রাখতে হবে। ডেফিনিশনটা আমরা অবশ্যই একবার পড়ে নেব, যে ডকুমেন্টের থ্রুতে আমরা প্রজেক্টের আসলে গো অ্যাহেড পাই। হ্যাঁ, সো প্রজেক্ট ইনিশিয়েট হয় এবং অর্গানাইজেশনের প্রজেক্টটা যে শুরু হচ্ছে এটা আসলে অফিশিয়ালি শুরু হয়ে মানে এক্সিস্ট করে, ফর্মালাইজ হয়, এবং প্রজেক্ট ম্যানেজার সিলেক্ট হয় এবং প্রজেক্ট ম্যানেজার অথরিটি পায়, অথরাইজেশন পায় টু ইউজ দ্য বাজেট এন্ড রিসোর্স ফর দ্য প্রজেক্ট। সো দিস ইজ দ্য গো অ্যাহেড ডকুমেন্ট ফর প্রজেক্টস। ঠিক আছে, এবং এটা আমাদের পিএমআই যদি কথা বলি, আমরা পিএমআই আসলে প্রজেক্ট চার্টার ছাড়া প্রজেক্ট শুরু করাই যাবে প্রেডিক্টিভ প্রজেক্টে। আর আমরা অ্যাজাইলে প্রোডাক্ট ভিশন দিয়ে এখানে স্টার্ট। আচ্ছা, এরপরে হচ্ছে কি দেখছি আমরা এখানে প্রজেক্ট চার্টারের মধ্যে কি কি থাকে। এই যে আমরা যারা আগে পড়ছি তারা জানি, যারা জানি না তারা দেখি যে আমাদের প্রজেক্ট চার্টারের সমস্ত হাই লেভেল ইনফরমেশন থাকে রিলেটেড টু প্রজেক্ট। এই স্লাইড থেকে একটা প্রশ্ন আসতে পারে, যেহেতু সব কন্টেন্ট গুলো বলা হয়েছে প্রজেক্ট চার্টারে কি কি থাকে। তো আজকে ক্লাসের শেষে আমি একটা স্যাম্পল চার্টার দেবো রিতার বই থেকে, সেটা আপনি একটু দেখে নিয়ে এর সাথে মিলায়ে
তাহলে কি কন্টেন্ট থাকে এবং একটা প্রজেক্টের এক্সাম্পল ওখানে আছে, তাহলে দেখতে আপনার বুঝতে সুবিধা হবে। 1 নম্বর হচ্ছে প্রজেক্টের মেজারেবল অবজেক্টিভ এবং সাকসেস ক্রাইটেরিয়া। ঠিক আছে, আমরা কোন ভ্যালু বা বেনিফিট ক্রিয়েট করতে যাচ্ছি, সেটা ফাইন্যান্সিয়াল টার্মে হতে পারে, আইআরআর হতে পারে, আরওআই হতে পারে, এই ধরনের জিনিস হতে পারে, বা আরো অন্য কোনো ধরনের মেজারেবল অবজেক্টিভ থাকতে পারে, যেটা আমরা জেনারেলি লিখি স্মার্ট ইউজ করি, স্মার্ট, তাই না? এই স্মার্ট নিয়ে আরো আলোচনা পরে আছে। স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাচিভেবল টার্গেট সেট করতে হবে, রিয়েলিস্টিক হতে হবে এবং টাইম বাউন্ড থাকতে হবে। না এই জিনিসগুলো আমরা সিলেক্ট করে আমরা প্রজেক্টটা শুরু করব। ঠিক আছে, অবজেক্টিভ, হাই লেভেল রিকোয়ারমেন্টস, হাই লেভেল প্রজেক্ট ডেসক্রিপশন এবং কি ডেলিভারেবলস, বাউন্ডারিজ মানে হুইচ ইনসাইড দ্য প্রজেক্ট এন্ড হুইচ ইজ আউটসাইড দ্য প্রজেক্ট, সেই বাউন্ডারি সেট করা। তারপরে হাই লেভেল রিস্ক, সামারি মাইলস্টোন, যেটাকে আমরা যে অ্যাজাইলে বললাম হচ্ছে রোড ম্যাপ, প্রি অ্যাপ্রুভড ফাইন্যান্সিয়াল রিসোর্স, কোন কোন রিসোর্স অলরেডি প্রজেক্ট ম্যানেজারকে প্রি অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে, কি স্টেকহোল্ডার লিস্ট কারা, স্টেকহোল্ডার মানে সেটা অর্গানাইজেশন হতে পারে, গ্রুপ হতে পারে, ইন্ডিভিজুয়ালস হতে পারে, তাদের লিস্ট খুব ডিটেইল না, কি কি স্টেকহোল্ডারস, অ্যাপ্রুভাল রিকোয়ারমেন্টস, প্রজেক্টের কোন ধরনের অ্যাপ্রুভাল কার কাছ থেকে নিতে হবে সেটা রিকোয়ারমেন্টের কথা এখানে বলা থাকতে পারে। প্রজেক্ট যখন শেষ হবে বা যদি প্রিম্যাচুর ক্লোজার হয়ে যায় তাহলে কিভাবে প্রজেক্ট এক্সিট করবে, এক্সিট ক্রাইটেরিয়া কি কি, হ্যাঁ সব মানে চার্টারে কিন্তু একটা এক্সিট ক্রাইটেরিয়া থাকে, প্রজেক্ট আমরা কখন ক্লোজ করব, কে প্রজেক্ট ম্যানেজার, তার রেসপন্সিবিলিটি কি, তার অথরিটি কি, এইসব জিনিস থাকতে হচ্ছে এখানে। এবং যিনি এই প্রজেক্ট চার্টারটা সাইন আপ করবেন তাকে আমরা বলি প্রজেক্ট স্পন্সর, যিনি জেনারেলি ফাইন্যান্স করেন প্রজেক্টে। ঠিক আছে, প্রজেক্ট ম্যানেজারের উপরে যিনি থাকেন তাকে আমরা বলি স্পন্সর। হ্যাঁ, স্পন্সর কিন্তু একজন পার্সন না, একাধিক পার্সন হতে পারে, একাধিক অর্গানাইজেশন হতে পারে। যেমন যদি গভর্নমেন্টের প্রজেক্ট বলি তাহলে স্পন্সর মানে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক, গভর্নমেন্ট, জিওবি, গভর্নমেন্ট অফ বাংলাদেশ, তারপরে ধরেন এডিবি, 3-4টা অথরিটি মিলে হয়তো ফাইন্যান্স করছে কোনো একটা প্রজেক্টে, তো তারা আসলে স্পন্সর হয় এবং তারা আসলে সাইন করে। ঠিক আছে, সো আপনার অর্গানাইজেশন হলে আপনার স্পন্সর এটা সাইন করবে। ইনফ্যাক্ট আরেকটা কথা আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে পাবেন, পিএমবকেও আছে, সেটা হচ্ছে যে প্রজেক্ট চার্টার লেখার দায়িত্ব হচ্ছে কার, প্রজেক্ট চার্টার লিখবে কে, এনি আইডিয়া? প্রজেক্ট ম্যানেজার। প্রজেক্ট চার্টার লেখার অ্যাকাউন্টেবিলিটি কার, প্রজেক্ট স্পন্সরের। হ্যাঁ, প্রজেক্ট স্পন্সরের দায়িত্ব হচ্ছে প্রজেক্ট চার্টার লেখা। এখন সে প্রজেক্ট ম্যানেজারকে দিয়ে লেখাতে পারে, কিন্তু তার অ্যাকাউন্টেবিলিটি হচ্ছে তার, সে এনশিওর করবে যে প্রজেক্ট চার্টার লেখা হচ্ছে এবং তার যে এক্সপেকটেশন, কেন প্রজেক্ট স্পন্সর, কারণ সেই তো আসলে জানে যে সে কি চায়, তো সে আসলে এটাকে আর্টিকুলেট করবে। সে লিখবে এরকম না সে হয়তো কাউকে দিয়ে লেখাবে বা প্রজেক্ট ম্যানেজার লিখবে, কিন্তু এখানে যাতে তার যে এক্সপেকটেশন ওটা যাতে এখানে থাকে এবং তার যাতে সাইন থাকে, এটাই আমাদেরকে আসলে অফিসিয়ালি আমাদের প্রজেক্টটা শুরু করার জন্য আমাদেরকে পারমিশন দিবে। ঠিক আছে, আর আমরা জানি যে আমরা যেটা বলতেছিলাম ওভারভিউ স্টেটমেন্ট, আমরা আসলে যখন যে স্পেশালি অ্যাজাইলে যখন আমরা ভিশন এস্টিমেট রেডি করি তখন কয়েকটা জিনিস মাথায় রাখি, যে কমিউনিকেট এন্টারপ্রাইজ বাই দ্য ইন্টেন্ট এন্ড ভিশন অফ দ্য প্রজেক্ট, এমন ভিশন সেট করবো যাতে পুরো অর্গানাইজেশন জানে, এবং এটা অবশ্যই ব্রেভিটি এবং ক্ল্যারিটি সহ যাতে আমরা তৈরি করি, যেখানে অবজেক্টিভ, কোন প্রবলেমটা সলভ করতে যাচ্ছি বা কোন অপরচুনিটি গ্র্যাব করতে যাচ্ছি এবং কি কি সাকসেস ক্রাইটেরিয়া আছে এটা আমরা লিখতে পারি। এবং যখন আমরা কিক অফ মিটিং করি তখন আসলে আমরা এইটা শেয়ার করি যাতে সবার আমরা শেয়ার্ড ভিশন পাই এবং শেয়ার কমিটমেন্ট পাই। কিক অফ মিটিং এ আসলে সবচেয়ে বড় কাজ যেটা করা, যে সবার ভিশন এবং কমিটমেন্ট আমরা এক জায়গায় নিয়ে আসার চেষ্টা করি। কিক অফ মিটিং প্রথম যেটা আমরা প্রজেক্টে কিক অফ মিটিং করি। ঠিক আছে, এটা হওয়ার পরেই কিন্তু খেয়াল করেন প্রেডিক্টিভ প্রজেক্ট বা পিএমবকে যদি চিন্তা করেন, এই যে এটা হওয়ার পরেই মানে প্রজেক্ট চার্টার যখন সাইন হয়ে গেল তারপরে আসলে আমরা কোথায় যাব, আমরা আসলে প্ল্যানিং করতে চলে যাব, যে এখন প্ল্যানিং শুরু করো, যেহেতু প্রজেক্টের পারমিশন পেয়ে গেছো, নাও স্টার্ট প্ল্যানিং। তখন আমরা প্রজেক্টের স্কোপ ডিটেল প্ল্যানিং করব, শিডিউল প্ল্যানিং করব, বাজেট প্ল্যানিং করব, কোয়ালিটি প্ল্যানিং করব, পুরো ডিটেল এইচআর, ডিএস, কমিউনিকেশন, স্টেক হোল্ডার সব প্ল্যানিং করব। সো সেটা এখানে বলা হচ্ছে নাও উই শুড স্টার্ট প্ল্যানিং, এই জায়গায় সেটা বলা হচ্ছে। ঠিক আছে, আর অ্যাজাইলে প্ল্যানিংটা হয় মাল্টি লেভেলে। ঠিক আছে, ডেইলি প্ল্যানিং হয়, তারপরে স্প্রিন্ট প্ল্যানিং হয়,
রিলিজ প্ল্যানিং হয়, হ্যাঁ, রোড ম্যাপ প্ল্যানিং হয়, এইভাবে হয় আর কি অ্যাজাইলে। সো কিক অফ মিটিং আমি যেটা বললাম, আমাদের মেইন গোল হচ্ছে প্রজেক্টের কনটেক্সটটাকে সেট করা, সবাই যাতে একই ভিশনে আসে। তারপর টিম ফরমেশনে অ্যাসিস্ট করা, এনশিওর টিম অ্যালাইনমেন্ট টু দ্য ওভারঅল প্রজেক্ট, এটা খুবই সবচেয়ে ইম্পর্টেন্ট। স্কাম মাস্টার বা প্রজেক্ট ম্যানেজারের অন্যতম কাজ হচ্ছে টিম যাতে অ্যালাইন হয় ভিশন অ্যাচিভ করতে। এবং আরো কি কি হতে পারে, ডিফাইনিং এ ভিশন স্টেটমেন্ট, ইভেন ওইখানে আপনি ভিশন স্টেটমেন্টটা ফাইনাল তৈরি করতে পারেন। টিম চার্টারটা ফাইনালাইজ করা, আগে লিখে ফেলবেন, আগে মিটিং টিটিং করে সেট করে ফেলবেন, ওখানে গিয়ে একদম ফাইনালি সবার এগ্রিমেন্ট নিয়ে নেবেন টিম চার্টার। তারপরে প্রোডাক্ট ওনারকে আপনি অ্যাসেস করতে পারেন কিভাবে ইউজার স্টোরি লিখতে হবে, কিভাবে প্ল্যানিং প্রকার খেলতে হবে, যেটা আমরা একটু আগে দেখলাম এস্টিমেশন এফোর্ট। তারপর প্রায়োরিটাইজেশন টেকনিক মনে আছে, প্রায়োরিটাইজেশন কিভাবে প্রায়োরিটাইজেশন করা যায়, কারণ মনে আছে কি কি টুল ইউজ করি আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম প্রায়োরিটাইজ করার জন্য? কোন টুল মনে আছে কারো, টুল বা টেকনিক? প্রায়োরিটাইজেশন টেকনিক কি কি আছে, পরীক্ষায় কিন্তু একটা প্রশ্ন আসবেই, কারে মনে নাই নাকি? কেন মডেল পড়েছিলাম আমরা, মস্কো পড়েছিলাম, মস্কো, হ্যাঁ হ্যাঁ, তারপর যে আম কাঁঠাল নিয়ে আলোচনা করলাম আমরা, 100 পয়েন্ট এস্টিমেটিং, ঠিক আছে? সো এগুলো হচ্ছে আমাদের এস্টিমেশন টেকনিক্স, সরি প্রায়োরিটাইজেশন টেকনিক। তারপরে ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগটা আমরা এখানে পুরি করতে পারি বা দেখাতে পারি যে আমাদের ইনিশিয়াল প্রোডাক্ট ব্যাকলগ হচ্ছে এইটা। সো এই হচ্ছে আপনার কিক অফ মিটিং এ থাকে। আমরা কয়টা বাজে বেশি পড়াই করতেছি না আজকে, না? আমরা তাহলে এই স্লাইডটা দিয়ে শেষ করি, এই জাস্ট ইটারেশন প্ল্যানিং দিয়ে। সো আমরা অ্যাজাইলে কি করি, এটা আমরা সবাই অলরেডি আলোচনা করছি, আমি ইটারেশন প্ল্যানিং করি। ইটারেশন প্ল্যানিং এর মেজর কি কাজ করা হয় এখানে কিন্তু বলা আছে, আমরা আগেও পড়ছি। এবং এইটা কোন চ্যাপ্টারে পড়তে হবে? চ্যাপ্টার নম্বর 5 অ্যাজাইল প্র্যাকটিস গাইডের। আমি কিন্তু এগুলো কভার করছি, হ্যাঁ, বেশ আলোচনা করছিলাম আমরা 3-4টা ক্লাস শুধু অ্যাজাইলের উপরে আলোচনা করেছি। তো আপনি আবার ইটারেশন প্ল্যানিং নিয়ে যদি আরো ডিটেইল করতে চান তাহলে অ্যাজাইল প্র্যাকটিস গাইডের চ্যাপ্টার নম্বর 5 একটা সেকশনই আছে ইটারেশন প্ল্যানিং নিয়ে। তাহলে ইটারেশন প্ল্যানিং এ আমরা মেইন কি প্ল্যান করি, যে আমরা যে ইটারেশন শুরু করছি, হ্যাঁ, 2 সপ্তাহে ধরেন। সো আমরা প্রথমেই ইটারেশন প্ল্যানিং করি, তাই না? প্রথম কয়েক ঘন্টার মধ্যে, 2 ঘন্টা হতে পারে, 3 ঘন্টা হতে পারে, 4 ঘন্টা হতে পারে। সেই প্ল্যানিং এ আমরা মেইন কাজ হচ্ছে 1 নম্বর স্প্রিন্ট গোল ঠিক করা। হ্যাঁ, এই স্প্রিন্টের গোল, একটা হচ্ছে প্রজেক্টের ভিশন, যেটা কিক অফ মিটিং আমরা সেট করে ফেললাম, আর এটা হচ্ছে স্প্রিন্ট ভিশন, স্প্রিন্ট গোল, যে আমরা এই স্প্রিন্টে কি অ্যাচিভ করতে চাই এবং সেটার ব্যাপারে সবার কমিটমেন্ট সেট করা। তারপরে প্রোডাক্ট ব্যাকলগ থেকে আইটেম নিয়ে আসতে হবে কোথায়, মনে আছে? ইটারেশন ব্যাকলগে, যে আমি এই প্রোডাক্ট ব্যাকলগতে এই 3টা আমরা আইটেম ডেলিভারি দিতে পারবো, সেটা আমরা এখানে নিয়ে আসবো। তারপর আমরা প্রায়োরিটাইজ করবো কোনটা ডেলিভারি দিতে হবে, ঠিক আছে? প্রায়োরিটাইজ করবো। তারপরে আমরা আরো অনেক কাজ করবো এখানে আর কি, কোনো কোশ্চেনই, আর এখানে আসলে মেইন হবে ডিসকাশন, এই যে আস্ক কোশ্চেনস, যে আমার সব আইটেমগুলোকে আমি ক্লিয়ারলি বুঝতে পারছি, রিকোয়ারমেন্ট গুলো বুঝতে পারছি কিনা, এনি কোশ্চেন, সেটা প্রোডাক্ট ওনার আনসার করবে, বা স্টেক হোল্ডার বা কাস্টমার প্রেজেন্ট থাকতে পারে। এবং ফাইনালি কি করতে হবে, এই যে এই কথা যেটা বলছে আসলে ডেফিনেশন অফ রেডি, মনে আছে? ডেফিনেশন অফ রেডি এবং ডেফিনেশন অফ ডান, তাই না? ফিক্স করে ফেলতে হবে যে কমপ্লিশন যাতে হলো, ইটারেশনের শেষে গিয়ে আমরা ইটারেশন রিভিউতে যখন দেখাবো, যাতে আমরা কাস্টমারের এই ডেফিনেশন অফ ডান আমরা চেক করে করে বলতে পারি যে হ্যাঁ, যেটা আমরা শুরুতে এগ্রি করেছিলাম, উই হ্যাভ প্রোডিউসড দ্যাট, উই হ্যাভ ক্রিয়েটেড দ্যাট। এবং এটা আমরা কাস্টমারকে দেখে ফিডব্যাক নেব এবং আবার নেক্সট আবার ইটারেশন প্ল্যানিং। সো এটা হচ্ছে আমাদের ইটারেশন প্ল্যানিং এর মেইন অ্যাক্টিভিটিস, ঠিক আছে? সো আজকে আমরা এখানে শেষ করি। অলরাইট।